আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানিয়ে প্রতিদিনকার নিয়মিত অনুষ্ঠান মানুষ মানুষের জন্য আজ 19তম পর্ব প্রবাসী নিষ্ঠুর পক্ষ থেকে শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যে দুজন অতিথি আছেন আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। একজন হচ্ছে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করতেছেন, একদম মানবিক ও সামাজিক মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী এম এ রাকিব হোসেন। এম এ রাকিব ভাই, আপনাকে স্বাগত আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথির সাথে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আরেকজন অতিথি হচ্ছেন এই দেশের তরুণ প্রজন্মের অহংকার। আপনারা সকলেই ছিলেন মোটিভেশন স্পিকার এন্ড ট্রেনার জনাব ফেরদৌস রহমান। জনাব ফেরদৌস রহমান, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, কৃতজ্ঞতা জনাব সাংবাদিক, আমার প্রিয়ভাজন, ভালোবাসার মানুষ জনাব রফিকুল ইসলাম ভাই, এবং যারা আজকে শুনছেন, যেসব দর্শক বৃন্দ রয়েছেন, শ্রোতা বৃন্দ রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে, আমাদের সাংবাদিক জনাব রফিকুল ইসলাম ভাই এবং রাকিব চৌধুরী, সেই ইউএসএ থেকে তিনি আমাদের সাথে আছেন, সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন নতুন অতিথি আনি। আমরা অতিথি এনে থাকি যারা মানবতার সাথে জড়িয়ে পড়ছেন, আমাদের বাংলাদেশি ভাইরা যারা যে যেখানে অবস্থান করতেছেন আপনারা জানেন, তাদের জন্য যারা যাদের হাত বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজ সংগঠন, মানুষগুলি আমরা সামনে উপস্থাপন করি। আমাদের একটি মাত্র লক্ষ্য, আমাদের মানবিক মানুষগুলির কথা যদি শুনে আপনারা একজন ভাই যদি উপকৃত হন, তাহলে মনে করবো আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক। প্রিয় দর্শক, শুরুতে মানবতার জয় হোক, মানবতার একটি উদাহরণ দিয়ে শুরু করি। আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ায়, গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে মুক্তিযোদ্ধা বিকাশ বড়ুয়া মৃত্যুর শেষকৃত্যে সহযোগিতা করেছেন। কারা আপনারা দেখেছেন, গাছিয়া কমিটি বাংলাদেশ গিয়ে সহযোগিতা করে ওনার মৃত লাশটির শেষকৃত্যে সহযোগিতা করেছেন। এর চেয়ে বড় উদাহরণ বাংলাদেশের মধ্যে আর বেশি কিছু হতে পারে না। এটা থেকে বোঝা যায় আমাদের মানবিক মানুষগুলি যে পরিশ্রম করতেছে, মানবিক মানুষগুলি চারদিকে যেভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন, তাহলে দিন দিন আমাদের মানবতা বিকাশ ঘটতেছে, আমাদের মানুষগুলি সোচ্চার হচ্ছে, সচেতন হচ্ছে। আবার ধিক্কার জানাবো সব নরপশুদেরকে যারা আমাদের সমাজে বিচ্ছিন্নভাবে পড়িয়ে আছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে চলছে, যে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটি মেয়ের তার বাবার লাশ আনতে যখন তার মা ঢাকা শহরে গেল, ঠিক এই মুহূর্তে কিছু নরপিশাচ যে নির্মম বর্বরতার পরিচয় দিয়েছেন, এটা আপনারা সকলে জানেন। এই জন্য ধিক্কার জানাই। আমি আর কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আজকে শুধু আমেরিকা প্রবাসী এম এ রাকিব চৌধুরীর কাছে। এম এ রাকিব চৌধুরী, আপনাকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুধু আমেরিকা থেকে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের জন্য সময় দেওয়ার জন্য, আমাদের দেশের মানুষের জন্য দু একটা কথা বলার জন্য আপনি সম্পৃক্ত হয়েছেন। এই জন্য আপনাকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ জনাব সাংবাদিক রফিকুল ইসলাম ভাই। আপনি আমাকে আপনি কি রফিক ভাইয়ের ওখানে মনে হয় একটু ডিস্টার্ব নেটওয়ার্ক। হ্যাঁ, ওনার আমি কথা বুঝতেছি। হ্যাঁ, জি জি, রাকিব ভাই আপনি একটু বলেন, পরিচয় দেন। জি, ধন্যবাদ
আমি রাকিব চৌধুরী। আমার দেশের বাড়ি নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাফপুর, 7 নং মুসাফপুর ইউনিয়ন। আমি ইউএসএ থাকি, পেনসিলভেনিয়া স্টেট, ফিলাডেলফিয়া সিটিতে থাকি। আমি আজকে এই মানুষের জন্য অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য সাংবাদিক রফিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আছেন প্রিয় ভাই রুমি ভাই, ফেরদৌস রহমান রুমি ভাই। ওনাকে সাথে পেয়ে ধন্য। আমি আমার সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার দেশে এবং বিদেশে সকল ভাই বন্ধুদেরকে জানাই সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসার শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আসলে আমরা মহাক্রান্তির লগ্নে আছি। বিশ্বে সব দেশে এই করোনা মহাসংকটে সবাই কেউ ভালো নেই। এই ভালো না থাকার ভিতরেও আমাদেরকে আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে ভালো থাকার জন্য। আমরা যারা যে যেখানে আছি, যে যেখানে থাকি, আমরা সেফলি থাকি। আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে, আপনি বাঁচলে আপনি বাঁচবেন। আপনি দেশের জন্য মাত্র একটি সংখ্যা, আপনার পরিবারের জন্য আপনি বটগাছ। তো আপনি আপনার পরিবারের জন্য হলেও আপনাকে বাঁচতে হবে সেফলি। আমি গতকালকে আমি একটা আমার পরিচিত একজন শাশুড়ি মারা গেছে। উনি লন্ডন থেকে আসছে আপনার বাংলাদেশে লকডাউনের 1 সপ্তাহ আগে। উনি কয়েকদিন জ্বর ছিল, জ্বর থাকার পরে গতকালকে হঠাৎ উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থাতে দেশের কি ভবিষ্যৎ, কি হবে, আমার বোধগম্য নয়। যে স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বলেন, আমরা আমেরিকার মতন দেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় হিমশিম খাচ্ছে। তারপরও আল্লাহর রহমতে আমরা এখানে আছি, অনেক ভালো আছি। আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়। এই পাকে দিয়ে আরেকটা কথা আমি বলি, আজকে আমার আম্মা অসুস্থ। আমার আম্মার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন। সবাইকে ভালো রাখুক আল্লাহ। আমরা সবাই ভালো থাকি, একে অপরের জন্য দোয়া করবেন। আমরা সবাই বাসায় থাকি, যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিজে সেফলি থাকি। ইনশাল্লাহ আবার কথা বলবো। রুমি ভাই, আপনি বলেন। হ্যাঁ রাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি চমৎকার ভাবে আপনি করোনার এই মুহূর্তে সারা পৃথিবীতে লকডাউন এবং মহামারী, এটা আমি মনে করি মুমিনদের জন্য, মুসলিমদের জন্য একটা পরীক্ষা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে তিনি বলেছেন যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। এই আয়াত দ্বারা যেটা আমরা প্রতিনিয়ত হই, আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে তিনি পরীক্ষা করবেন। এই মহামারীটাও আমাদের জন্য, এই বিশ্ববাসীর জন্য একটা পরীক্ষা। অ্যাকচুয়ালি আল্লাহ দেখতেছেন যে তার প্রতি আমরা নির্ভর না কোনো মানুষের প্রতি আমরা নির্ভর। অ্যাকচুয়ালি
অনেক রুমি সময় ভাই আমরা আমি আমাদের শুনতেছি না। ও, এবার কি শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, রাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাকিব ভাই কি শোনা যাচ্ছে? আমি শুনতেছি না। ও, আপনার কথা আমি শুনতেছি। শুনতেছি আপনার কথা আমি আপনার কথা শুনতেছি, আমি কিন্তু শুনতেছি কিন্তু আহ, আচ্ছা আমাদের ঠিক মাঝে আছে। আমাদের মাঝে আসলে দুঃখিত, নেটওয়ার্কের কারণে আমি আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমি একটা বিষয় জানতে চাই আহ, রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, ভাই আপনারা তো আসলে ওখানে প্রচুর অসুস্থ রোগী আছে আমেরিকাতে, তাছাড়া লক্ষাধিকের অধিক লোক সংখ্যা মারা গিয়েছে। এই যে করোনার এই পরিস্থিতি, আপনারা করোনা রোগীদের সাথে কোন ধরনের আচরণ করেন একটু কি বলবেন আমাদের উদ্দেশ্যে? আমাদের দেশে তো করোনা রোগী দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। ছেলে বাবাকে স্বীকার করতেছে না, বাবা ছেলেকে স্বীকার করতেছে না, এমন এক যুগে চলে আসছি। আপনারা একটু বলবেন, আপনারা তো উন্নত কান্ট্রিতে থাকেন, আপনাদের ওখানে করোনা রোগীদের সাথে কোন ধরনের আচরণ করা হয়? ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই। যে আসলে আমার আজকে অলমোস্ট 3 মাস হয়ে গেছে বাসায় লকডাউনে আছি। তারপরে আমি যতটুকু জেনেছি, যতটুকু খোঁজ খবর নিয়েছি, এই দেশে আমি আমার দেশে যতটুকু শুনেছি বা এই দেশে যতটুকু শুনেছি, এখানে কোনো করোনা রোগী বা কোনো নার্স বা চিকিৎসক কেউ যদি করোনা আক্রান্ত হয় তাকে এখানে সাহস যোগাচ্ছে, তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে তার ভবিষ্যৎ চলার পথটা আরো উৎসাহিত করছে, যাতে করে তার মনোবল না ভাঙে। সেই কাজটি করছে এবং চিকিৎসকরা, আমি দেখছি আমার পাশে একটা নার্স আছে, উনি যখন করোনা এপ্রিলের ফার্স্টে যখন খুব ভয়াবহ অবস্থা, উনি 18-19 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে। আমার 3 বাসা পরে ওনার বাসা। তো মাঝে মধ্যে আমি বাইর হইলে হাইলো হই। তো উনি বলতো যে অবস্থা হাসপাতালে এখন আমরা যদি এটা ব্যবস্থা না নিই, কে নিবে? আমি তো এই সেবা দেওয়ার জন্য তো আমি পথে এসেছি। আল্লাহর রহমতে আমেরিকাতে ওই সেবাটা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। আমেরিকার সাথে আমাদের দেশের সাথে আপনি যদি তুলনা করেন তা হবে না। হ্যাঁ, হবে না এই কারণে, কারণ আমরা আমেরিকা থেকে অনেক পিছিয়ে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষের তো বলতে তো আর ট্যাক্স নাই, বলি ফেলতেছে এই যে বড় বড় শিল্পপতিরা এই রোগের নিরাপদে নেই, তাহলে সাধারণ লোকের কি অবস্থা আমাদের দেশে? এই দেশে যে মন্ত্রী তার যে চিকিৎসা আমি সাধারণ নাগরিক, আমারও করোনা রোগী আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমেরিকাতে মোটামুটি কন্ট্রোলে আসছে। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা যেটা সত্য কথা ভাই, আমরা বাইরে যাওয়া হয় শুধু নিজের বাসার নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস এর বাইরে আমাদের বাইরে হইতে হয়। গভর্নমেন্ট আমাদের জন্য সব ব্যবস্থা করছে।
আপনাদের দোয়া এখনো ভালো আছে। আকাশও আমি দেখতেছি অনেক ভালো আছে, করোনা রোগীদেরকে যারা সুস্থ আছে, তারা মনোবল দিয়ে যাচ্ছে। আমি এটাই দেখতেছি। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আজকের মোটিভেশন স্পিকার আর ট্রেনার জনাব ফেরদৌস রহমান রুমি। জনাব ফেরদৌস রহমান রুমি, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, জি রফিক। জনাব ফেরদৌস রহমান রুমি, রাকিব চৌধুরী একটি কথা বলেছেন, আমেরিকাতে যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে একটা মানসিক চাপড় দেয়, অর্থাৎ বিশেষ করে মানসিক সাপোর্টটা হচ্ছে যেটা এক কথা আমরা বুঝি ভালোবাসার বন্ধন। যখন একটা মানুষ ভালোবাসার বন্ধন থেকে ছিন্ন হয় তখন সে একটা চিন্তাগ্রস্ত হইতে পারে, হতাশাগ্রস্ত হয়ে পারে। তখন ওই মুহূর্তে তার মাঝে প্রচুর অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যে কারণে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি আজকে আমাদের দেশে যেসব রোগী আক্রান্ত হয়ে সাথে সাথে মারা যাচ্ছে তারা প্রত্যেকে অক্সিজেনের ঘাটতির কারণে। করোনা রোগী মারা গেল তার একটা নির্দিষ্ট একটা টাইমের প্রয়োজন হয়। এই বিষয়টা, এই যে অক্সিজেনের ঘাটতি বা এই যে ভালোবাসা বন্ধনটুকু, আপনি তো একজন মোটিভেশন স্পিকার, আপনি এই বিষয়টা কিভাবে আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন? ওকে, ধন্যবাদ। আমাদের সম্মানিত চিত্তরঞ্জনের কৃতি সন্তান আমাদের জনাব রফিকুল ইসলাম অ্যাকচুয়ালি অনেক মুহূর্তে আসলে এই কোভিড-19 এর মহামারী যেটা প্রবলেম সেটা হলো যে আমরা বেশি আতঙ্কিত এবং সবচেয়ে বেশি ভয় পাচ্ছি। এবার এই আতঙ্কিত এবং ভয় পাওয়ার পিছনে যে বিষয়টা সবচেয়ে দায়ী সেটা হলো আমাদের মিডিয়াও কিছুটা দায়ী। সেটা হলো যে আমাদেরকে এই করোনাকে বোঝা যাচ্ছে যে এটা ছোঁয়াচা রোগ, এটা ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং এটাকে সেফ থাকাটা সবার উচিত, কিন্তু সবচেয়ে আতঙ্কিত হয়ে মূলত সবচেয়ে বড় প্রবলেম হয়। আপনি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে হেলথ ইজ দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, কমপ্লিট মেন্টাল অ্যান্ড কমপ্লিট সোশ্যাল ওয়েলবিং। যে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সামাজিক সুস্থতা, এই তিনটির সমন্বয় কিন্তু সুস্থতা। আসলে মানসিক সুস্থতাটাই হলো সবচেয়ে বেশি অন্যতম গুরুত্বপূর্ণ বজায় রাখে। যেমন আমরা কিন্তু দেখেন, আপনি যদি শারীরিক অসুস্থ থাকেন তারপরে যদি মানসিকটা যদি আপনার বেশি স্ট্রং থাকে তখন কিন্তু দেখা যায় আপনাকে এই শারীরিক ডিজিজটা আপনাকে কিন্তু বেশি আক্রান্ত করতে পারে না। তো এই সাথে সাথে আপনার মানসিকটাও আপনি বৃদ্ধি করতে হয়। দেখেন আমরা এই কোভিড-19 টাইমে আমরা কিন্তু বাসায় সবাই বসে আছি এবং সবাই লকডাউনে। এই লকডাউনের মুহূর্তে কিন্তু আমাদের এক্সারসাইজ করা দরকার, আমাদের প্রত্যেককে পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার, পজিটিভ মেন্টালিটি থাকা দরকার এবং সবচেয়ে মূল যে মুখ্য বিষয় সেটা হলো যে আপনার বডির ভিতরে অ্যান্টিবডি কতটুকু আছে, অ্যান্টিবডিটা আপনার কতটুকু ডেভেলপ আছে, হ্যাঁ, এবং আপনার অ্যান্টিভাইরাস, আপনার এক কথা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে ইমিউনিটি সিস্টেম দিয়েছেন সেটাকে আপগ্রেড করা আছে কিনা, সেটাকে কতটুকু আপনি আপডেট রেখেছেন, আপনার প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে। এই যে আমাদের সম্মানিত রাকিব ভাই আছে, দেখেন ইউএসএ তে আছে। ইউএসএ রাষ্ট্রটাকে আমরা সবসময় ভাবি যে এই রাষ্ট্রটা অনেক স্ট্রং, কারণ এদের সামরিক শক্তি অনেক বেশি স্ট্রং এবং এদের রাসায়নিক শক্তি থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমরা ইউএসএ কে বলি। কারণটা হলো তাদের সামরিক শক্তি, ডিফেন্স বাহিনী শক্তিশালী। আসলে একটা মানবেরও তাই, যদি আপনার শরীরের ভিতর ডিফেন্স বাহিনী শক্তিশালী থাকে, আপনি যত ভাইরাসই আসুক না কেন আপনাকে কিন্তু আক্রমণ করলেও আপনাকে কিন্তু বড় কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। তো আসলে এই ডিফেন্স বাহিনী শক্তিশালী করা দরকার। এই জন্য মেন্টাল হেলথ দরকার, স্পিরিচুয়াল হেলথ দরকার, আপনাকে ফিজিক্যাল হেলথ দরকার, সোশ্যাল হেলথ দরকার। এই হেলথ গুলো যদি আমাদের বজায় রাখতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের এই ডিপ্রেশনটা যদি না আনতে পারি আমরা সুস্থ থাকতে পারবো। আর একটা বড় একটা ব্যাপার দেখা যায় যে আমাদের যে একজন রোগে আক্রান্ত হলে মনে হচ্ছে যে উনি আমার জীবনের জন্য চরম একটা শত্রু বাহিনী, উনি শত্রুর ভিতরে একজন। যে বাড়িতে, যে গ্রামে, যে সমাজে একজন আক্রান্ত হয় তাকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত সামিল করে ফেলি। আপনি একটু হিসাব করে দেখেন যে বাংলাদেশে 100 জন করোনা রোগী আক্রান্ত হলে সেখানে মাত্র 6 থেকে 7 জন লোক মৃত্যুবরণ করে। যারা মৃত্যুবরণ করে তারাও আবার 60+ ওল্ড, মানে 60+ তাদের বয়স, বেশিরভাগ রোগী। এখন বাকি যারা আছে তারা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠছে, সুস্থ হয়ে যাচ্ছে, 3 থেকে 7 দিনের ভিতরে সুস্থ হয়ে যাচ্ছে। এখন আসেন, যদি প্রতিদিন আপনাকে চিন্তা করেন যদি 100% লোক হার্ট অ্যাটাক করে, সে হার্ট অ্যাটাক থেকে কতজন লোক মৃত্যুবরণ করে? করোনার চেয়ে অনেক বেশি।
একটা ব্রেন স্ট্রোক যদি আপনার বাংলাদেশে 100 জন করে প্রতিদিন, সেখানে মিনিমাম 80% লোক মারা যায়, 20% লোক বেঁচে যায়। আসলে ওখানেও কিন্তু অনেক ভয়ানক একটা দিক রয়েছে, কিন্তু এই ব্যাপারে কিন্তু আমাদের সচেতনতা নেই। অ্যাকচুয়ালি স্বাস্থ্যটা এমন একটা বিষয়, সেটা হলো আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যেটা বিষয় সবচেয়ে বেশি দরকার, সেটা হলো প্রকৃতির সাথে আমাদের মিশতে হবে। প্রকৃতিটা কি? প্রকৃতিটা হলো, যেমন মানুষের সাথে সম্পর্ক হলো মাটির সাথে, মানুষ মাটির সাথে মিশতে হবে। মানুষ জিওমেট্রিক এনার্জি, গাছপালা, তরুলতা, জঙ্গল, বন, প্লাস পাহাড়, পর্বত, ঝর্ণা, সমুদ্র, এগুলোর সাথে মানুষের সাথে একটা মিক্সার দরকার, অ্যাডজাস্টমেন্ট দরকার। এর সাথে সাথে আর একটা বিষয় দরকার, সেটা হলো যে এই মানুষ ন্যাচারাল সোর্সের ভিতরে প্রবেশ করা। যেমন মানুষ এখন কেমিক্যাল ফরম্যাটের দিকে চলে গেছে, সবাই ওয়েস্টার্ন থিওরিতে ভিতরে প্রবেশ করে গেছে। একটা কিছু হলে মানুষ ড্রাগ গ্রহণ করে, একটা কিছু হলে মানুষ প্রচলিত স্টাইলের যে ট্রিটমেন্ট, ঔষধগুলো গ্রহণ করছে, কিন্তু প্রকৃতির দিকে ফিরে যাচ্ছে না। অ্যাকচুয়ালি আপনাকে যদি সুস্থ রাখতে চান, এই পৃথিবীতে ভালো থাকতে চান, আপনাকে কিন্তু প্রকৃতির দিকে ফিরে যেতে হবে। এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু একটা কথা বলেছে, সেটা হলো রিটার্ন টু নেচার, যে তোমরা প্রকৃতির দিকে ফিরে যাও। এই প্রকৃতি যদি আমরা ফিরে যেতে পারি, দেন আমরা কিন্তু ভালো থাকতে পারবো, আমরা অনেক সুস্থ থাকতে পারবো। সুতরাং ডিপ্রেশন থাকা যাবে না, আপনাকে ইয়োগা করতে হবে, মেডিটেশন করতে হবে, মুরাকাবা করতে হবে, আপনাকে আল্লাহ সৃষ্টির প্রতি নির্ভর থাকতে হবে, সৃষ্টিকর্তার প্রতি নির্ভর থাকতে হবে, ডিপেন্ড অন গড। আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রতি যেন আমরা ডিপেন্ড থাকতে পারি। বিশেষ করে আমরা সবসময় তার কাছ থেকে কামনা করব, সুস্থতা কামনা করব, এবং সুস্থতার যে মেসেজ তিনি যেটা দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করব। একটা জিনিস মনে রাখবেন সম্মানিত দর্শক বৃন্দ, সেটা হলো এই স্বাস্থ্যটি আপনার, একে আপনাকে রক্ষা করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের জনকের একটি কথা, যে লেট ফুড বি আওয়ার মেডিসিন, নট মেডিসিন এস ফুড। দ্য বেস্ট হেলথ ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, দ্য বেস্ট ডক্টর ইজ ইউ। যে আপনি যে প্রতিদিন যে খাবারটি খাচ্ছেন, এই খাবারটি যেন মেডিসিন হয়, মেডিসিন যেন খাবার না হয়। এবং আপনার ডাক্তারের দায়িত্ব, আপনি আপনার ডাক্তারিটা আপনি নিজে করেন। দ্য বেস্ট ডক্টর ইজ ইউ, আপনি আপনার ডাক্তার হন। আচ্ছা, স্বাস্থ্যটা আমার, একে রক্ষা করতে হবে আমার। কোন চিকিৎসক কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে শিখতে হবে কিভাবে আপনার রক্ষা করবে। দেখেন, আজকে করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথে লেবু, আদা, তারপরে আপনার যেটা কালিজিরা, মধু, এই যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট, এটার সাথে গরম পানি মিশ্রিত। এখন এই গরম পানিটা তারা কি শিখিয়েছে আমাদেরকে? গরম পানি এমন একটা বিষয়, সবসময় আপনার গরম পানি খাওয়া উচিত। হালকা ওয়ার্ম ওয়াটার, বডিটার ভিতরে কিন্তু ওয়ার্ম রিসিভ করে। দেখেন চাইনিজ, জাপানিজরা কিন্তু আজকে তারা সবসময় গরম বা ওয়ার্ম ওয়াটার খায়। আর আমাদের ইউরোপিয়ানরা বা আমাদের এই সাউথ এশিয়ান মানুষগুলো বেশি কোল্ড খাবার, বিশেষ করে আপনার ফ্রিজিং খাবারগুলো পছন্দ করে। এই যেটা লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা আমাদের পরিবর্তন করতে হবে। আমি বিশ্বাস করি যদি আমাদের সেটা করতে পারি, আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবো এবং আমাদের মেন্টাল ডিপ্রেশনটা আমরা দূর করতে পারবো। আমি বিশ্বাস করি আপনারা এই করোনাকে আতঙ্কিত হিসাবে ভাববেন না, আপনারা বাসায় সুস্থ থাকেন এবং আপনারা সেফলি থাকেন। সাথে সাথে আপনার সেফলি থেকে আপনি ইনশাল্লাহ আপনার এই কর্মগুলোকে চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকতে পারবেন। থ্যাংক ইউ রফিক ভাই। ধন্যবাদ ফারদৌস রহমান রুমি। আমি আপনার কথা সূত্র ধরে আপনাকে একটি প্রশ্ন করতেছি। এই যে আপনি বললেন বডি ডিফেন্স শক্তিটা বাড়ানোর জন্য, একটি দেশের ডিফেন্স শক্তির সাথে বডি ডিফেন্স শক্তি আপনি তুলনা করেছেন। বডি ডিফেন্স শক্তি বলতে আসলে একটু আমাদের দর্শকদের বিস্তারিত বলবেন। আরেকটা বিষয়, আপনার কথা সূত্র ধরে যেটা বলি, আপনি যে প্রকৃতির কাছে ফিরে যেতে বলছেন, আসলে আমরা ঠিক করোনার এই পরিস্থিতি দেখছি সারা বিশ্বে ডক্টররা মোটামুটি এই যে প্রকৃতির কথা বলছে, ভেষজ মশলা, আদা, রসুন বা ইত্যাদি যেসব মশলা, এগুলির পানি খেতে বলছে, লেবুর পানি খেতে বলছে, যদি বা এখনো বলে নাই। আপনার কথা সূত্রের সাথে এই কথাগুলি আসলে মিল রয়ে গেছে। যেমন লন্ডনে আমার এক ভাতিজা আছে, সে বললো ডাক্তাররা এইভাবে বলছে। আজকে রাকিব ভাইয়ের কাছে মুখ থেকে আশা করি আমরা এই ধরনের কোনো কিছু শুনতে পাবো। যেমন সৌদি আরবে দেখছি যে মিডল ইস্টের বিভিন্ন দেশে এরা লেবু পানি খাচ্ছে, মশলা পানি খাচ্ছে। তার মানে অত প্রকৃতির কাছে আজকের এই 21 শতকের কাছাকাছি এসে আমাদের সেই প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কথাটা চলে আসলো, যেটা আমরা পূর্বে আমার দাদারা বলতো। এই কথাগুলি এখন আমরা শুনতে পাচ্ছি। কিভাবে আমাদের ডিফেন্স শক্তি বাড়াতে পারবো, আর এই যে প্রকৃতির কথাটা একটু বিশদভাবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রকৃতির কথাটা 1500 বছর আগে
আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রবাদ কথা রয়েছে। এটা মূলত অনেকে হাদিস হিসেবে বলে, অনেকে আবার এটা হাদিস হিসেবে বলে না, যে এটা প্রবাদ একটি বাক্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে পৃথিবীর প্রত্যেকটি মানব জাতি তার মূলের দিকে ধাবিত হয়, তার প্রকৃতির দিকে ফিরে যায় বা ফিরে যেতে হবে। যেমন আমাদের মাটি দ্বারা পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন, আমাদের সকলকে মাটির ভিতরে চলে যেতে হবে। আমি যদি আপনার প্রকৃতির বিষয়ে হিসাবটা বলি, তাহলে দেখবেন এই প্রকৃতিতে পৃথিবীতে 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মাটি তৈরি করেছেন, আগুন তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, মেটাল তৈরি করেছেন এবং আমাদের কাঠ তৈরি করেছেন। এই 5টি মৌলিক উপাদান পৃথিবীতে তৈরি করেছেন। এই 5টি মৌলিক উপাদানের সাথে মানবদের 5টি ভাইটাল অর্গানের সাথে জড়িত। মানবদের ভিতরে 5টি ভাইটাল অর্গান আছে, হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, প্লিহা, যেটাকে বলবো। এই যে 5টা অর্গান আছে, এই 5টা অর্গানের সাথে আপনি দেখেন, এই 5টা অর্গানের সাথে ভাইটাল যে উপাদান রয়েছে 5টি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখেন, আপনার হার্টের সাথে সম্পর্ক আগুনের সাথে, আপনার মাটির সাথে সম্পর্ক আপনার লিভারের সাথে, ফুসফুসের সাথে আপনার সম্পর্ক কাঠের সাথে। এরকম প্রত্যেকটি অর্গান দেখবেন, এই প্রত্যেকটি অর্গানের সাথে প্রকৃতির যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, 5টি মৌলিক সৃষ্টি, এই 5টি মৌলিক সৃষ্টি দ্বারা আজকে পৃথিবী গঠিত হয়েছে। আজকে কাঠ কোনো মানুষ তৈরি করতে পারে না, বাট এই কাঠ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই অর্গানগুলোকে দেখেন রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার ফিলোসফি দিয়েছেন, যে তুমি তোমার এই অর্গানকে সুরক্ষা রাখতে যদি যেতে চাও বা সুরক্ষা রাখতে চাও, তুমি প্রকৃতির দিকে ফিরে যাও। প্রকৃতির ভিতরে আমি তোমার জন্য দিয়েছি। দেখেন, এই প্রকৃতিটা কি? চিকিৎসা বিজ্ঞানের প্রাচীন প্রযুক্তিটা আজকে আধুনিক আকার আজকে পৃথিবীতে এসেছে। একসময় আমাদের দেশের মানুষগুলো একটু খুব মজা পাবেন বিষয়টা, সেটা হলো আমাদের দেশের এই দেশের মানুষটা বেশ 300 বছর আগের কথা বলেন আপনি, যখন ব্রিটিশ চালিত চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আসছে, এই ব্রিটিশরা আমাদেরকে ড্রাগ, কেমিক্যাল ফর্মেটির দিকে প্রবেশ করিয়েছে। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভাষায় পৃথিবীতে 3 প্রকার মানুষ আছে। 5% মানুষ সুস্থ আছে, 20% মানুষ হলো আনহেলথি বা সিক, এবং 75% মানুষ আছে যারা সাব হেলথি, লুক হেলথি। তা আজকে যারা লুক হেলথি, আজকে যারা সাব হেলথি, এরা আগামী দিনে কিন্তু রোগী। কিন্তু এই যে আগামী দিনে রোগী হবে না, এই জন্য প্রযুক্তি কি? আজকে আমরা কেমিক্যালটা কিভাবে প্রবেশ করেছে দেখেন। আজকে দাঁত পরিষ্কার করার জন্য আপনি ফ্লুরাইড যুক্ত, আপনি কেমিক্যাল যুক্ত টুথপেস্ট ব্যবহার করে দাঁতকে নষ্ট করে ফেলছেন। আপনার চুলকে ওয়াশ করার জন্য প্রচলিত কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করে আমাদের চুলকে নষ্ট করে ফেলছি। আমরা প্রচলিত সোপ ব্যবহার করে, ক্ষারযুক্ত সোপ ব্যবহার করে স্কিনকে ড্যামেজ করে ফেলতেছি। কিন্তু এই প্রকৃতিটাই কি হচ্ছে, সেটা হলো এখন আজকে প্রকৃতিটা কি এভাবে আসছে, সেটা হলো আজকে হেয়ার কেয়ার পৃথিবীতে আবিষ্কার হয়েছে, সেটা ন্যাচারাল সোর্স থেকে। স্কিন কেয়ার আবিষ্কার হয়েছে ন্যাচারাল সোর্স থেকে। আপনার প্রত্যেকটি দাঁতকে সুরক্ষা রাখার জন্য ন্যাচারাল সোর্সের প্রোডাক্ট রয়েছে। পৃথিবীর প্রত্যেকটি বিষয় এখন প্রকৃতির দিকে ফিরে যাচ্ছে, কারণ বিজ্ঞান বলছে রিটার্ন টু নেচার, তোমরা প্রকৃতির দিকে ফিরে যাও। আজকে পৃথিবী কিন্তু প্রকৃতির দিকে ফিরে যাচ্ছে। প্রকৃতিটা কি দেখেন, চিকিৎসা বিজ্ঞানের প্রাচীন একটি স্লোগান ছিল এরকম, যে ওয়ান বডি, মাল্টিপল অর্গান, মাল্টিপল ডিজিজ, মাল্টিপল হসপিটাল, মাল্টিপল ডক্টর এন্ড মাল্টিপল ড্রাগ। এই যে দেখেন, আমাদের দেশের একটা মানব দেহের জন্য কত প্রকার হসপিটাল, স্পেসিফিক ডিজিজের জন্য আলাদা আলাদা হসপিটাল। অথচ চিকিৎসা বিজ্ঞানের লেটেস্ট ভাষণ এরকম, যে আপনার ওয়ান বডি, ওয়ান ডিজিজ, ওয়ান প্রোডাক্ট। সেটা কি, আপনার বডি একটার, এই বডিতে এক ধরনের রোগ হয়, সেই রোগটার নাম হলো মানবদের যে কোষ আছে, এই কোষ দ্বারা প্রায় 100 ট্রিলিয়ন কোষ দ্বারা একটা বডি গঠিত হয়েছে, এই কোষের রোগ হয়। সুতরাং কোষের যেহেতু রোগ হয়, সুতরাং ডিজিজটা ট্রিটমেন্টটা করতে হবে কোথায়? কোষকে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই কোষকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আবিষ্কার হয়েছে আজকে স্টেম সেল টেকনোলজি। সুতরাং স্টেম সেল টেকনোলজির ভিতরে যদি আমরা সুরক্ষা থাকতে পারি, এই টেকনোলজি যদি আমরা রিসিভ করতে পারি, আর এই রিসিভের জন্য আজকে বিশ্ব অনেক টেকনোলজি পৃথিবীতে আবিষ্কার হয়েছে, অনেক। যেমন আপনি এখন ইচ্ছা করলেই কিন্তু আপনি মাটি পাড়াইতে পারবেন না, কারণ আপনি যেখানে থাকেন সব জায়গায় কি আপনি ইট বালি দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং ইট বালির ভিতরে থাকতে 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 আপনি কিন্তু কেমিক্যাল হয়ে গেছেন, ন্যাচারাল নেই। আপনি যদি খালি পায়ে মাটি পাড়াতেন, আপনি যদি গাছপালার ভিতরে থাকতে পারতেন, আপনি যদি অনিয়ন ভিটামিন আপনার শরীরের ভিতরে পেতেন, আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারেন। কিন্তু আজকে আমরা কি হয়ে গেছি, যান্ত্রিক হয়ে গেছি। ঘরের ভিতরে আমাদের বাথরুম, আমরা একসময় ছোটকালে দেখেছি মানুষের বাথরুম করার জন্য অনেক দূর হেঁটে যেয়ে বাথরুমে যেত, আর এখন বাথরুম ঘরের ভিতরে। একসময় মানুষ স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, হসপিটালে যেতে অনেক দূর হেঁটে যাওয়া লাগতো, মসজিদে যেতে হেঁটে যাওয়া লাগতো, এখন মসজিদ ঘরের ভিতরে বলা যায়। স্কুল কলেজের জন্য বাচ্চারা হেঁটে যায় না, আমরা 2.5 কিলোমিটার হেঁটে প্রাইমারি স্কুলে গিয়েছি, আর এখন প্রাইমারি স্কুল ঘরের ভিতরে বলা যায়। সাথে গাড়ি চলে আসে, গাড়িতে উঠে
স্কুলে যে গাড়ি থেকে নামে আবার ওই একই। তো এই যে মানবের ভিতরে যে প্রকৃতিটা নেই, প্রকৃতিটা পাচ্ছে না। যেমন আপনি জানেন যে সকালের রৌদ্রটাকে বলা হয় লাইট অফ লাইফ, জীবনের আলো, যেটা ভিতরে এফআরআই আছে। কিন্তু আপনি কি সকালের রৌদ্রটা গায়ে লাগাইতে পারেন? আমাদের প্রজন্ম আজকে কি করছে দেখেন, আজকে আমাদের প্রজন্ম আজকে রাত সকাল সারা রাত জাগ্রত থেকে সকালবেলা যে ঘুমায়, তারা 12টার সময় ঘুম থেকে ওঠে। তো উনি কিন্তু ওনার লাইফে লাইট অফ লাইফ, যেটাকে এফআরআই বলে, সেই ফার ইনফ্রারেড রে কিন্তু আমাদের লাগতেছে না। এই না লাগার কারণে আমাদের কিন্তু প্রকৃতি থেকে আমরা হারিয়ে যাচ্ছি। এই বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের প্রতিরোধ ক্ষমতা আমরা নষ্ট করে ফেলছি, প্রতিরোধ ক্ষমতাকে আমরা বিনষ্ট করে ফেলছি। সুতরাং আমি বিশ্বাস করি যদি আপনার প্রতিরোধ ক্ষমতাকে যদি আপনি বৃদ্ধি করতে পারেন, আপনার কিন্তু ওই করোনা ভাইরাস বলেন, হ্যাপাটাইটিস বি বলেন, এইচআইভি পজিটিভ বলেন, যা কিছু হোক না কেন, আপনার কিন্তু ভাইরাস জনিত রোগ, আপনাকে এই চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ আক্রান্ত করেছে এক সময়। আমাদের ডেঙ্গু রোগে আক্রান্ত করে গত বছর প্রায় অফিসিয়াল থেকে নন অফিসিয়ালি প্রায় অনেক লোক, 1000-এর উপর লোক আমাদের বাংলাদেশে কিন্তু এই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে। দেখেন, এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে, এই ডেঙ্গুতে কামড়াচ্ছে অনেকেই, এই এডিস মশায় অনেকেই কামড়াচ্ছে, কিন্তু অনেকে জ্বর হচ্ছে, অনেকে জ্বর হচ্ছে না। কার জ্বর হচ্ছে? যার প্রতিরোধ ক্ষমতা কম। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে আগামী 2025 সালের পরে এই দেশের মানুষের প্রতিরোধ ক্ষমতা এতটা নষ্ট হয়ে যাবে, কোন অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। তখন আপনি কই যাবেন? কই যাবেন বলেন? সুতরাং আপনাকে, আমাকে, দর্শক বৃন্দদেরকে বলছি, আপনাদের মাস্ট বি রিটার্ন টু নেচার। আমরা প্রকৃতির দিকে ফিরে যেতে হবে। আর এই প্রকৃতির দিকে যদি আমি ফিরে যেতে পারি, আমরা যদি প্রাকৃতিক প্রোডাক্ট গ্রহণ করতে পারি, প্রাকৃতিক খাবার গ্রহণ করতে পারি, আমরা যদি সাপ্লিমেন্টারি অর্গানিক ফুড গুলো যদি গ্রহণ করতে পারি, ডায়েটারি ফুড গুলো গ্রহণ করতে পারি, আমি বিশ্বাস করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার সেল গুলো ভালো রাখা, আপনার হার্ট ভালো রাখা, হার্টের সেল ভালো রাখা, আপনার হার্ট ভালো রাখা, আপনার কিডনি সেল ভালো রাখা, কিডনি ভালো রাখা, আপনার ব্রেনের সেল ভালো রাখা, ব্রেন ভালো থাকা, চোখের সেল ভালো থাকা। আপনার চোখ কখনোই পাওয়ারফুল চশমা আপনাকে ইউজ করতে হবে না, পাওয়ারফুল চশমা কখনো আপনাকে ইউজ করতে হবে না। সুতরাং মনে রাখেন, মাস্ট বি আপনাকে প্রকৃতির দিকে ফিরে যেতেই হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে বিজ্ঞানও বলছেন। শুধু আল্লাহ রাসূল বলেছেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আপনি প্রকৃতির দিকে ফিরে যান। আর আমাদের বিজ্ঞান বলছে রিটার্ন টু নেচার, প্রকৃতির দিকে ফিরে যান। সুতরাং বিশ্বাস করি করোনা থেকে মুক্ত হতে চাইলে, সুস্থ থাকতে চাইলে, আগামীতে এরকম ভাইরাস আরো অনেক আসবে, আরো অনেক আসবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে এই করোনা কখনোই যাবে না, কখনোই যাবে না। আপনি কি কখনো চিন্তা করেন করোনা আজকে আমাদেরকে কত কিছু শিক্ষা দিচ্ছে? এই শিক্ষা থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, আমি যদি না পারি, বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বলেছে আমি পরীক্ষা করব, এই পরীক্ষা আপনি ফেল করবেন। এই পরীক্ষা ফেল করলে আপনি দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। সুতরাং বিশ্বাস করি আপনারা আপনার প্রকৃতির দিকে ফিরে যান, প্রকৃতিকে গ্রহণ করেন। এই প্রকৃতি গ্রহণ করলে যেটা সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসব। আপনি অনেক প্রাণবন্ত আলোচনা করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি এখন যাচ্ছি আমাদের আজকের অতিথি আমেরিকান প্রবাসী রাকিব চৌধুরীর কাছে। তার পূর্বে আমি পরিচয় করে দিচ্ছি, আজকে আমাদের সাথে আরেকজন অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, দানশালিক অর্গানাইজেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, আপনাকে স্বাগত। আমি আপনার কাছে পরে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের রাকিব চৌধুরীর কাছে। রাকিব চৌধুরী, আপনি কি আমাকে শুনছেন? আমি আপনাকে জি জি আমেরিকা প্রবাস জীবন যাপন করতেছেন, যতটুকু আমি জানি। আমেরিকা এত দূর দেশে থাকার পরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যতটুকু জানি আপনি সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। এই যে সামাজিক কাজে যারা সম্পৃক্ত আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। আসলে এই মনোভাবটা কি করে আপনার মাঝে আসলো এত দূরে থাকার পরও? এই যে নিজ দেশের প্রতি এত মাতৃ টান, এটা কি করে হলো একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ ধন্যবাদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই। এবং সাথে আছে আমার ছোট ভাই মাজারুল ইসলাম রিয়েল। আমার এই সংগঠনের মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের দানশালিক অর্গানাইজেশনকে অভিনন্দন, যারা এই সংগঠনের সাথে জড়িত আছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। রফিক ভাই, আসলে আমার পরিবার হচ্ছে
সামাজিক সাংগঠনিক রাজনৈতিক পরিবার। আমার বাবা দীর্ঘ 25 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্তমানে আমার বড় ভাই ওই একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো পারিবারিকভাবে আমাদের এই সামাজিক কর্মগুলো আমরা ছোটকাল থেকে দেখে আসছি। এটা বলতে হবে, আমি আমার বাবার থেকে দেখে আমার এই পথ চলা, আমার বাবার থেকে আমার ভাইয়ের পথ চলা, আমার ভাইয়ের থেকে আমার পথ চলা। তো আমি দূর প্রবাসে এসেও আমি আমার দেশের জন্য মন কাঁদে, আমার দেশের মানুষের জন্য মন কাঁদে। অন্তত বিশেষ করি যারা গরিব অসহায়, দিন আনে দিন খায়, তাদের জন্য আমার খুব মন কাঁদে। আমি অত বেশি কিছু করতে পারি না, তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের জন্য কিছু করা। শিক্ষা, সংস্কৃতি, সামাজিক অনেক অনেক পিতা আছে কন্যাদায়গ্রস্ত। আমাদের দেশে তো একটা প্রথা আছে, জামাইকে এই দিতে হবে সেই দিতে হবে, তার কাছে কিছু করার নাই। আমরা যতই বলি, পয়সাওয়ালারা নিলে ওইটা হয় গিফট, আর যারা নিম্ন শ্রেণী তারা নিলে এটা যৌতুক, তাকে দিতে বাধ্য হয়। তো আমি অন্তত ওদেরকে যখন আমি সহযোগিতা করতে পারি বা সহযোগিতা করি, নিজের কাছে নিজেকে খুব ধন্য মনে করি। আর দূর প্রবাসে এসে আপনি বলছেন আমি এটা কিভাবে সম্ভব বা কিভাবে করা হয়। আসলে রফিক ভাই, আমরা প্রবাসে এসেও দেখি, আমরা তো এখানে কাজ করি বা কেউ বিজনেস করে, কেউ কিছু না কিছু করতেছে যারা প্রবাসে আসছেন। আমরা প্রবাসে যে কষ্টটা করি, ওই কষ্টটা যদি আমরা বাংলাদেশে করি, আমি যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা, বাংলাদেশ অনেক ডেভেলপ হবে। এটা আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি যেটা সত্য কথা, আমি বাংলাদেশে থাকতে আমি এই আমাদের নোয়াখালীর ভাষায় বলে এখানের খের এখানেও নেই। আর এখানে আসার পরে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠতে হয়, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটিও করে, 12 ঘন্টা ডিউটি করছি। 12 ঘন্টা ডিউটি করে এসে আবার বাসায় টুকটাক কাজও করতে হয়েছে। আমরা এখানে আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বাসায় না বসে থেকে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের বাড়ির আঙ্গিনায়, আমার ওই ভাই রুমি ভাই একটু আগে দিয়ে বলেছেন, আমরা যে অর্গানিক ফুড, আমরা প্রাকৃতিক যে ইয়েগুলা, আমরা ওগুলাতে আমরা সমাজোচী হই, আমরা সম্পৃক্ততা হই। এই যে এখানে আমি আমার দেখা মতে আমরা আমাদের এখানে বাড়ির পিছনে, আমাদের যাদের পার্সোনাল বাড়ি আছে, বাড়ির পিছনে আমাদের একটু জায়গা আছে, ওই জায়গাতে আমরা কত রকমের শাক পালাচ্ছি। লাল শাক, মূলার শাক, আপনার এই যে বিভিন্ন রকমের আমরা শাকসবজি করতেছি, আমরা শিম গাছ রুচ্ছি, আমরা সসিন্দা গাছ দিচ্ছি, আমরা মোটামুটি শাকসবজি আমাদের মোটামুটি বছরের যে ইয়েটা, ওইটা আমরা একটু জায়গার মধ্যে করতেছি। আমরা কি বাংলাদেশে থাকি ওটা করতেছি? কেউ আমরা করতেছি না। আমাদের কি, আমাদের কারো ভাইয়ের উপর নির্ভরশীল, কারো বাবার উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা আমাদের কালচার। এটা আমি যখন দেশে ছিলাম ওটা আমারও এটা ছিল। এখন বিদেশে থেকে ওই যে মাতৃত্বের টান, নিজের নারীর টান, এটা পারিবারিক যে ঐতিহ্য, হ্যাঁ, নিজের দায়িত্ববোধ থেকে, নিজের বিবেক বোধ থেকে আমি সামাজিক মানবিক কাজে সম্পৃক্ত থাকলে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের মাধ্যমেও ভবিষ্যতে আমার দ্বারা যদি কোনো
কারো উপকারে আসে, কোনো নিরীহ মানুষের কোনো উপকার করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। এবং যারা প্রবাসে আছে, প্রবাসীদেরকে আবার বড় করে দেখলে হবে না, আবার ছোট করে দেখলে হবে না। আমরা অনেক সময় অনেক বড় হয়ে যেতে চাই, আবার অনেক সময় প্রবাসীদেরকে পেলেও দেই, এটাও ঠিক না। আমরা একবার বড়ও না, আবার একবার ছোটও না। আমরা আমাদেরকে প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করলে, যথাযথ প্রবাসীদেরকে মূল্যায়ন করার দরকার নেই, প্রবাসীদেরকে সাহস দিলে, সাহস জুগিয়ে দেশের মঙ্গল হবে, দেশের ভালো হবে, আমি মনে করি তাই। ধন্যবাদ। আসলে আমি আপনাদের মতো ভাবে গোছাই কথা বলতে পারি না। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। রাকিব ভাই কি আমাকে শুনছেন? জি জি আপনি শুনতে পাচ্ছেন? জি 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 ভাই। জি ভাই। এই যে আপনি একটা কথা বললেন, এই প্রসঙ্গে আমিও আসলে দীর্ঘ প্রায় 1.5 যুগ সময় প্রবাসে ছিলাম। এই যে আমরা যে পরিশ্রম করি, কত কষ্ট করি, এই বিষয়টা নিয়ে একটা মানবিক প্রশ্ন এসে যায়। এটা একটু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বললে, বিশেষ করে আমাদের মা বোনদের উদ্দেশ্যে বললে একটু বেশি ভালো হতো। এই যে আমরা অনেক পরিশ্রম করি প্রবাসে, আসলে প্রবাসে যারা যায় সবাই আসলে সফলতা পায় না। অনেকে অনেক পরিশ্রম করে, অনেকে অল্প পরিশ্রমে সফলতা পায়, অনেকে প্রচুর পরিশ্রম করে, তার নিজেরও চলতে কষ্ট হয়। সে যে উদ্দেশ্য করে দেশ ছেড়ে বিদেশে যায়, তার আসলে সেই আশাটুকু কখনো সার্থক হয় না। কিন্তু বাংলাদেশে যারা অবস্থান করে, আমাদের পরিবারবর্গ, ওরা বুঝে না, ওরা মনে করে কি সে ইচ্ছে করে টাকা পয়সা পাঠাচ্ছে না। তখন পরিবার থেকে যে একটা মানসিক চাপ যায়, এই চাপের ফলে আমরা দেখেছি প্রবাসে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ভাইরা, আরো বিভিন্ন দেশিদেরকেও দেখেছি এই চাপটুকু পরে সে সহ্য করতে না পারে, একসময় হয়তো বা সে আত্মহত্যা করে, নাহলে বা সে স্ট্রোক হয়ে মারা যায়। এই বিষয়টা আপনি একটু খোলাসা করে যদি বলেন, হয়তো আমাদের দর্শকদের কাজে লাগতে পারে। ধন্যবাদ রফিক ভাই। আসলে বাস্তব কথা হচ্ছে, প্রবাসীদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীরা আসলে কারো কাছে রেমিটেন্স যোদ্ধা, কারো কাছে বোঝা, আবার কারো কাছে হচ্ছে টাকার মেশিন। আপনি দেখেন, আমি আমেরিকাতে আসি, আমি দেখা যাচ্ছে হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আমি সকালে কাজে বাইর হচ্ছি, আমি সকালে কাজে বাইর হচ্ছি, সকাল 6টা বাজে। কি আমি কি খেয়েছি না খেয়েছি আমার পরিবার বা আমার দেশের কেউ দেখতেছে না। আমি বা আমার প্রবাসী ভাইরা, ও খাচ্ছে কি না খাচ্ছে, সে কিন্তু মাস শেষে পরিবারের জন্য টাকা পৌঁছাই দিচ্ছে। সে চিন্তা করে আমি না খেলেও কেউ দেখবে না, আমি না পড়লেও কেউ এটা অনুভব করবে না, আমি না যদি সুন্দর না চলি সবাই বলবে যে এটা তো প্রবাসে আসছে, এত সুন্দর চলার কি দরকার আছে। আমি না খেয়ে না পড়ে, হ্যাঁ, আমি আমার দেশের বাপ ভাই ছেলে মেয়েকে সুন্দর রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। এখন দেশে যারা আছে তারা চিন্তা করে যে বিদেশে আছে, যে প্রবাসে আসে, তা সে আমাদেরকে এভাবে চালাচ্ছে, তার সবাই চিন্তা করে, হ্যাঁ, সবাই চিন্তা করে যে প্রবাসে আছে, তার কাছে নাকি আরো আছে। কিন্তু সে তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে তার পরিবার বলেন, দেশের জন্য বলেন, সমাজের জন্য বলেন, তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে সে চেষ্টা করে সমাজ বা তার পরিবারটাকে ভালো রাখার জন্য।
এটা কেউ বুঝে না কখনো। দেশে যারা আছে তারা কেউ বুঝে না। আমি মনে করি 5% লোক ছাড়া, অনলি ফর 5% পিপল ছাড়া আর কেউ এটা কি কয় যে বুঝতে চেষ্টা করে না। অনেক সময় আমরাও বিরক্ত হই। এখন আপনাদের টাইম বাংলাদেশ টাইম 11টা 20, আমাদের এখানে দুপুর 1টা 20। অনেকে কি করে, ফোন করে দেশের থেকে, বাংলাদেশ টাইম 5টা বাজে, আমাদের এখানে রাত্রে 3টা। কাজ করি, রাত্রে আসি, ঘুমাই, সে তো আমার টাইমটা সম্বন্ধে বুঝে না। ফোন করি, এ হয়েছে সে হয়েছে, তখন বিরক্ত বোধ হয়। তো তখন হয়তো ঘুমের জোকেও অনেক কিছু বলি ফেলি, ও আবার রাগ করে। কিন্তু ওই জিনিসটা চিন্তা করে না, আমার এখন রাত্রে কয়টা, আমি তো কাজ করি আসছি, আমাকে কাজ করতে হবে, আবার সকালে উঠে যাইতে হবে। ওর কাছে ওই 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 চিন্তাটা নাই। তো আমি যারা দেশে আছেন, যাদের ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে, অন্তত তাদেরকে অন্তত মানসিক শক্তিটা দিয়েন। আপনাদের কাছে আমার এই অনুরোধ, এই আমার আবদার বলেন, অনুরোধ বলেন, আকুতি বলেন, যারা বিদেশে আছে, প্রবাসে আছে, তাদেরকে এই অন্তত প্রশান্তিটা দিয়েন, তাদেরকে সাহসটা দিয়েন, যে অনেক সময় আপনারা না খেয়ে হইলো ওনাদেরকে অন্তত মনোবলটা দিবেন, আমরা খেয়েছি। তাহলে যারা প্রবাসে থাকে তাদের মনটা ভালো থাকে, তাদের মনোবলটা, তারা যে কোনো কাজ করতে তারা সাহস যোগায়। আর আমার সাথে আমেরিকার মতন দেশে ভাই, আমরা তো আমেরিকান সিটিজেন, যারা ওই আমেরিকাতে বলে টার্জেন ভিসা, বা যারা আউটলাইন দিয়ে আসে, অনেকে এখানে 20 বছর পর্যন্ত বাংলাদেশে যেতে পারতেছে না। তার ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাই নাতকুর হয়ে গেছে। তারা অনেক সময় কান্না করে, কখন দেশে যাবে, কখন দেশে যাবে, নিজের ছেলে মেয়ে না নাতকুরের মুখ দেখবে। হ্যাঁ, ওরা কান্না করে। তাহলে আমরা সিটিজেন, আমেরিকান সিটিজেন হওয়ার পরেও, আমরা এত ফ্রি চলার পরেও আমাদের মনে তো কষ্ট আসে। তাহলে ওনাদের মনের কি অবস্থা? আপনাদেরকে বিশেষ করি আমি ওইসব ফ্যামিলি লোকদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অন্তত উনাদের অন্তত সুখের জন্য, উনাদের একটু শান্তির জন্য, উনারা সুখ পাইলে আপনারা সুখ পাবেন। আল্লাহর বাস্তে উনাদেরকে কষ্ট দিয়েন না, উনাদেরকে আপনারা অন্তত সাহস যোগাবেন, শক্তি দিবেন। সর্বশেষ একটাই কথা বলবো, প্রবাসে যারা আছে তারা সব সময় দেশের মঙ্গল কামনাই করে। এমন কোন প্রবাসী নাই নিজের দেশের ক্ষতি হোক, এটা কেউ চায় না। আমি মনে করি, এটা আমার দৃঢ় বিশ্বাস। সকল প্রবাসী ভাইদের মঙ্গল কামনা করি, আপনাদেরও মঙ্গল কামনা করি। থ্যাংক ইউ রফিক ভাই। ধন্যবাদ রাকিব চৌধুরী, আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে। আমি আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের দানশালিক অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রিয়েল চৌধুরীর কাছে, মাজারুল ইসলাম রিয়েল। মাজারুল রিয়েল, আপনি কি আমাকে শুনছেন? মাজাহারুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মাজাহারুল ইসলাম রিয়েল, আজকে আপনাকে শুধু সম্পৃক্ত করেছে একটি বিষয় নিয়ে। আজকে আপনার পর্ব ছিল না। এই যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল আপনার পাশে, অর্থাৎ হীরামণি দর্শন এবং তার হত্যাকাণ্ড নিয়ে। এই বিষয়ে আপনারা তো সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারা সবসময় মানুষের পাশে দাঁড়ান। এই বিষয়ে আপনার সংগঠন বা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ওদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কিনা, এই বিষয়ে আপনি একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। জি, ধন্যবাদ রফিক ভাই এবং আমাদের আমার শ্রদ্ধেয় বড় ভাই রাকিব চৌধুরী ভাই আছে, এবং আমাদের আরেকজন অতিথি রুমি ভাই, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এই কথাগুলা যারা শুনতেছেন সবাইকে আমার আলোকিত দানশালিক অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আপনি যে কথাটা বলছেন, যে দর্শনের যে বিষয়টা, সেটি আমাদের লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর অঞ্চলের একটা ঘটনা। তো
ইতোমধ্যে এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা যতটুকু জানি, একটু আগে যে নিউজটা শুনছি, ওই ধর্ষণের মামলার প্রধান যে আসামি উনি ক্রস ফায়ারে মারা গেছে এমনটা শুনছিলাম। তো আমরা দেখেছি যে সামাজিক সংগঠন, অনেকগুলো সংগঠন, বিশেষ করে আমি যেটা লক্ষ্য করছি, আমাদের নিরাপদ নোয়াখালী চাই এরকম একটা সংগঠন আছে আমাদের নোয়াখালীতে। তারা ডিসি অফিস, লক্ষ্মীপুর ডিসি অফিসের সামনে এই ধর্ষণ বিরোধী এবং তাদেরকে যথাযথ বিচার করার জন্য তারা প্রথম থেকেই মাঠে আছে এবং আহ, তারা প্রতিবাদ করে যাচ্ছে। আসলে যে বিষয়টা সবচেয়ে ভয়ানক, আমাদের করোনা ভাইরাস এর কারণে আমরা আসলে ওইভাবে কোনো কর্মসূচিতে যেতে পারছি না, বা আমাদের অত্র নোয়াখালীতে অনেকগুলো সামাজিক সংগঠন আছে যারা তনু হত্যা এবং কয়েকটা আহ, হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছিল। নোয়াখালীতে বিভিন্ন মানববন্ধন, সভা সমাবেশ করার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি এনেছে এবং কি ওই বিচার কার্যক্রমগুলো দ্রুত হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন করোনা ভাইরাস যখন মহামারী ধারণ করতেছে, এই মুহূর্তে সামাজিক সংগঠনগুলো ওইভাবে একত্রিত হতে পারছে না এবং সামাজিক প্রতিষ্ঠানগুলা আহ, হয়তো অনলাইন ভিত্তিক কাজ করতেছে। আমরা অনলাইনে প্রতিবাদ জানাই। আমরা আশা রাখি যে প্রশাসন এই এই প্রশাসন আরো জোরালো ভূমিকা পালন করবে, যেহেতু ধর্ষণের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এটা আসলে আমাদের বৃহত্তর নোয়াখালীর জন্য এটা আমাদের একটা লজ্জাজনক ব্যাপার। তো আমরা চাইবো শুধু এই বিচার না, ভবিষ্যতে যে এরকম কোনো দর্শন সংক্রান্ত মামলা না আমরা দেখতে পাই। আসলে আমরা যে সামাজিক সংগঠনের আমাদের এই সকল কর্মসূচি আমাদের আসলে হচ্ছে প্রধান, যে আসলে আমরা দিন দিন আরো সামাজিক হতে হবে। আমরা আমাদের আলোকিত দানশালিকা অর্গানাইজেশনের যে একটা স্লোগান, সেটা হচ্ছে আলোকিত সমাজ চাই। তো আলোকিত সমাজ বলতে আমরা সেই সমাজকে বুঝবো যে সমাজে এই ধরনের অন্যায় অবিচার থাকবে না, যে সমাজ একটি সুস্থ সুন্দর সমাজ হিসাবে গঠন হবে। সেই দিনে একটি আলোকিত সমাজ গঠন হবে। আমরা সেই প্রত্যাশাই করি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমরা চাইবো যে একটা আলোকিত সুন্দর একটা সমাজ। আসলে এই ধরনের ঘটনাগুলো মানুষের বিবেকের উপর নির্ভর করে। মানুষ যত বেশি সচেতন হবে, মানুষ মানুষের মধ্যে বিবেকের জাগরণ হবে, মানুষের মধ্যে মানব মানবিকতা, মূল্যবোধ ইত্যাদি সামাজিক বিষয়গুলো যখন মানুষের মধ্যে স্ফুটিত হবে, তখনই আসলে এই ধরনের কর্মকাণ্ড থেকে এম, আমরা কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারবো। তার আগে আপনি জানেন কিনা জানি না, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দানসিঁড়ি ইউনিয়নে একটা ধর্ষণের ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে একটা গৃহবধূকে ধর্ষণ করা হয়। তো সেই ঘটনাটারও আমরা সুষ্ঠু বিচার চাই। হয়তো হীরামণির মতো ওই ঘটনাটা এতটা ভাইরাল হয় নাই, তবে বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রামে এই করোনা মহামারীতেও এই ধরনের ঘটনা ঘটতেছে। এগুলো আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা জোরালো ভাবে চাই যে এই ধরনের সব জায়গায় এই যে অসামাজিক কার্যক্রমগুলা হয়, এটার যেন দ্রুত বিচার হয়, এটা যেন লং লাস্টিং না করে। এই বিচারগুলো যেন খুব তাড়াতাড়ি হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসন এই ব্যাপারগুলো জোরালো ভূমিকা পালন করুক, আমরা সেই প্রত্যাশাই করি। সর্বোপরি আলোকিত দানশালিকা অর্গানাইজেশনের পক্ষ থেকে হীরামণির যে দর্শনে যারাই জড়িত আছে, সবার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং তা খুব দ্রুততার সাথেই। ধন্যবাদ রফিক ভাই। ধন্যবাদ মাজারুল ইসলাম। আসলে এই ধরনের দর্শন বলেন, মাদক বলেন, যারা এগুলির সাথে সম্পৃক্ত, আমরা সামাজিকভাবে সবাই বয়কট করব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন আমাদের মানবিক মানুষগুলোকে এনে থাকি শুধুমাত্র একটি মাত্র কারণ, যদি আমাদের মানবিক মানুষগুলির কথা শুনে যদি আমাদের আশেপাশে যারা কষ্টে আছে, কারো না কারো যদি কষ্টে লাঘব যদি হয়, একজন মানুষের যদি উপকৃত হয়, তাহলে মনে করবো আমাদের এই যে অতিথিরা যে কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলতেছেন, তাদের মূল্যায়ন সময় নষ্ট দেন, এই তাদের কষ্ট সার্থক বলে আমরা মনে হয়। এই মুহূর্তে আমি আবার ফিরে যাচ্ছি আমাদের আমেরিকান প্রবাসী রাকিব চৌধুরীর কাছে। রাকিব চৌধুরী, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ
হ্যাঁ রফিক ভাই। রাকিব চৌধুরী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এই যে করোনা পরিস্থিতি তো দীর্ঘদিন ধরে আপনাদের আমেরিকাতে অবস্থা লেগে আছে, সারা বিশ্বে লেগে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলতেছে, করোনা পরিস্থিতি হয়তোবা সারতে অনেক সময় লাগবে, এমনকি নাও যেতে পারে। অর্থাৎ যতদিন ভ্যাকসিন হবে না ততদিন আমাদের এই কষ্টটুকু পেতে হবে। তাহলে এই অবস্থায় আপনারা ঘরে বসে কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছেন, একটু কি আমাদের উদ্দেশ্যে বলবেন? আপনাদের ব্যবসা বাণিজ্য পদ্ধতিটা কেমন হচ্ছে এই মুহূর্তে ঘরে বসে? ধন্যবাদ রফিক ভাই। আমাদের এই যে করোনা এই মহামারীতে আমেরিকাতে আমরা যারা বসবাস করতেছি তাদের জন্য, আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী আছি তাদের জন্য গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দিয়েছে আমেরিকাতে। আমাদের আজকে প্রায় 3 মাস লকডাউন। এই লকডাউনে আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো ওপেন হয় নাই। আমাদের নিউ ইয়র্কে গত সপ্তাহ থেকে একটু একটু করে ওপেন হচ্ছে কিছু কিছু এরিয়া। আমাদের পেনসিলভেনিয়াতেও কিছু কাউন্ট্রি কিছু কিছু শিথিল হয়েছে। আমরা যে সিটিতে থাকি ফিলাডেলফিয়া, ওখানে এখনো আমাদের ওপেন হয় নাই লকডাউন। তো আমরা বাসায় আছি। আমাদেরকে গভর্নমেন্ট আশ্বাস দিয়েছে এবং দিচ্ছে আমাদের যেটা চলার মতো, হ্যাঁ, আমাদের যেটা খেয়ে পড়ে চলার মতো আমাদেরকে গভর্নমেন্ট ব্যবস্থা করে দিয়েছে এবং করোনা পরবর্তী সময়ে আমাদেরকে সহযোগিতা করবেন গভর্নমেন্ট আশ্বাস দিয়েছেন। তারপরেও গভর্নমেন্ট যাই দেখ, নিজের পরিশ্রম করে ব্যবসা করে যে টাকা উপার্জন করব, যতটুকু করব, আমার তো চাহিদা অনুযায়ী আমি পাচ্ছি না। আমার চাহিদা অনুযায়ী পাচ্ছি না। তো আমাদেরকে ভেরি সুন আপনার ইউএসএ একটা দিবে, ওরা খবর দিবে ইউএসএ তে লকডাউন ওপেন করবে। কিন্তু আমি আবার একটা জিনিস চিন্তা করছি, আপনারা দেখছেন কিছুদিন আগে একটি কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের আঘাতে মৃত্যুবরণ করেছে। ওই জর্জ ফ্লয়েডের ওই মৃত্যুকে নিয়ে আমেরিকাতে যে প্রটেস্ট করে কৃষ্ণাঙ্গরা যে আহাজারি করেছে, আমাদের পাশেরও আমাদের পরিচিত অনেক বাঙালি ভাইরও দোকানপাট লুট করে নিয়ে গেছেন। একবারে অনেকে সর্বস্ব হারিয়ে ফেলছেন। এই প্রটেস্টের কারণে আবার কোন স্বাস্থ্যবিদ বলছেন এটার কারণে আমেরিকাতে আবার মহামারী আকারে আবার ধারণ করবে। এটা আমি এখনো বুঝতেছি না এই ধাক্কাটা কিভাবে সামাল দিবে। হ্যাঁ, যে মাঝখান দিয়ে যেভাবে শিথিল হয়েছে, এখন এই শিথিলের ভিতরে প্রটেস্টের কারণে যেভাবে আবার যদি মহামারীতে রূপ নেয়, আমরা যদি 3 মাস 4 মাস যদি আবার বাসায় এভাবে আবদ্ধ থাকি, আমাদের শারীরিক মানসিক কি অবস্থা হবে?
যারা প্রবাসে আছে তারা তো বলতে পারবে। একটা ঘরের মধ্যে আজকে 3টা মাস বসে আছি, তাহলে শারীরিক মানসিক কত যে যন্ত্রণায় আছি। এখন এই রোগটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন অলরেডি তো বলে ফেলেছে, এটা পৃথিবী থেকে আর যাবে না, এটা স্থায়ী হয়ে গেছে। আমরা এটার সাথে আমরা প্রতিনিয়ত এটাকে মেনে আমাদেরকে চলতে হবে, স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে। তো আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে চলার। এবং ইউএসএ আমি দেখছি মোটামুটি 98% লোক স্বাস্থ্যবিধি মেনে চলতেছে। এই স্বাস্থ্যবিধির ভিতরেও যে এই অবস্থা আপনারা দেখতেছেন, আমরা এখন তো আল্লাহর রহমতে মোটামুটি শিথিল হচ্ছে। আমাদের প্রথমে আমরা তো যে মনে হয় যে ঘরের উইন্ডো খুললে বাতাসেও আমাদেরকে করোনা অ্যাটাক করবে, আমরা করোনা আক্রান্ত হব, এরকম মনে হয়েছিল। আল্লাহর রহমতে এখন স্বাভাবিক ভাবে আসছে। আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব চৌধুরী। আমি আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আজকে মোটিভেশন স্পিকার ফেরদৌস রহমান রুমি। ফেরদৌস রহমান রুমি, আপনি কি আমাকে শুনছেন? জি জি জি, শুনছি রফিক ভাই। আপনি নিশ্চয় আমাদের আজকের আমেরিকান প্রবাসী জনাব রাকিব চৌধুরীর বক্তব্যগুলি শুনেছেন। আসলে আমরা আমাদের আমেরিকার সাথে আমাদের দেশ তুলনা করলে হবে না, ওরা উন্নত কান্ট্রি। আমেরিকা এক প্রকার শক্তিধর দেশ, অর্থনীতি বলেন, চারিদিক দিয়ে বলেন ওয়ার্ল্ডের একটা আইডল। তাহলে আমাদের দেশের সরকার কখনো আমাদেরকে এইভাবে ঘরে বসায় দেওয়ার কোনো অবস্থায় সম্ভব হবে না। এই অর্থনীতির যে মন্দাভাব, আমরা তো এই যে এখন আপনি দেখতেছেন মোটামুটি সারা বাংলাদেশে এখন কিন্তু রেড সিঙ্গেল, রেড জোন হিসেবে ঘোষণা করতেছে, এরিয়া বাই এরিয়া এরিয়া এরিয়া। একদিন দেখা যাবে এভাবে সারা বাংলাদেশটা রেড জোন হয়ে যাবে, ক্রমান্বয়ে বাড়তেছে। কিন্তু আমাদের অর্থনীতি একেবারে ভেঙে পড়তেছে। আমাদের বিশেষ করে তরুণ সমাজ, যুব সমাজ যারা অল্প অল্প ইনকাম করতো, তারা একেবারে চাকরি হারা হয়ে ঘরে বসে আছে, একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়তেছে। এই মুহূর্তে আপনি কোন পদ্ধতিতে আগালে আমাদের যুব সমাজ বা তরুণ সমাজ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে বা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পারবে বলে মনে করেন? আর বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা যারা বিশেষ করে মিডল ইস্টে আছে, তারাও ঠিক এইভাবে বসে আছে, কিন্তু মিডল ইস্টে আমেরিকার মতো তাদেরকে ঘরে অর্থাৎ তাদেরকে মাস শেষে বা তাদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না, শুধু চিকিৎসা সেবাটুকু দিচ্ছে। এই যে আমাদের বিশেষ করে প্রবাসী বাংলাদেশি বাইরেও দেখতেছি ডেইলি খবর আসতেছে, বিশেষ করে ওরা স্ট্রোক করে মারা যাচ্ছে। তার একটি মাত্র কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এই অর্থনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই মুহূর্তে কোন ধরনের ব্যবসায় বা কোন ধরনের ব্যবসাতে গেলে ঝুঁকিতে পড়বে না, আপনি কি মনে করেন? যেহেতু আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, আপনারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, বা কোন ধরনের ব্যবসার সাথে সে নিজেকে সম্পৃক্ত করলে সে ঝুঁকি মুক্ত হয়ে, রিস্ক মুক্ত হয়ে এই মুহূর্তে সে নিজেকে স্বাবলম্বী করতে পারবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। চমৎকার একটি কোশ্চেন আপনি করেছেন সম্মানিত বিখ্যাত জার্নালিস্ট আমাদের রফিক ভাই। আসলে একটি এই অবস্থায় প্রেক্ষাপটে একটি চমৎকার প্রশ্ন, যে এই মুহূর্তে আমরা কিভাবে আমরা আমাদের ইনকাম সোর্সটাকে বাড়াইতে পারি, কিভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, যখন সবাই লকডাউনে আছে, যেমন আমেরিকান আমাদের রাকিব ভাই আছে, ওখানে বসে থাকলেও $3,000 থেকে $4,000 রাষ্ট্রীয়ভাবে ওনারা পাবে। ব্যবসায়ীদেরকে অনেক এক্সট্রা তাদের লোন দেওয়া হবে, বিজনেস ডেভেলপমেন্টের জন্য সরকার তাদের পিছনে খরচ করবে, বা মাথা পিছু তাদের রাষ্ট্রীয়ভাবে যারা বেকার রয়েছে তাদের জন্য মাথা পিছু $2,000 থেকে $3,000 ইনকামের সুযোগ আছে। কিন্তু আমাদের দেশে এটা নেই। আমাদের বাংলাদেশ 7 কোটি জনগণ আছে যারা দিন আনে দিন খায়, এবং রাষ্ট্রীয় যারা গভর্নমেন্ট জব ছাড়া বেসরকারি জব যারা এই মুহূর্তে করছেন তাদের আরো বেশি ভয়ানক রিপোর্ট আছে। যেমন আজকে জানেন যে সিটি ব্যাংকের কর্মকর্তারা এবং অনেক ব্যাংকের কর্মকর্তাদের থেকে প্রায় 15% থেকে অনেক তাদের বেতন কমিয়ে দিয়েছে, এবং তারা সেই ব্যাপারে আন্দোলন, মানববন্ধন শুরু করেছে। তো কারণ হলো আগামী দিনের প্রযুক্তি যত বেশি বাড়তে থাকবে, কর্মসংস্থান পৃথিবী থেকে আস্তে আস্তে করে বিদায় নিবে।
একসময় ব্যাংকে যেখানে ডিজিটালাইজড 100% হওয়ার পরে যেখানে কর্মকর্তা দরকার ছিল 7 জন, সেখানে দরকার হবে 1 জন, তো 6 জন কিন্তু ছাঁটাই হয়ে যাবে। এখন যেমন এক সময় আমরা যখন দেখেছি যে মনে করেন যে ট্রেন, বিশেষ করে রাকিব ভাইরা আপনার বুলেট ট্রেন বা আপনার দামি দামি আপনারা বিভিন্ন লেটেস্ট টেকনোলজি ট্রেন গুলো চলাফেরা করেন। আমি দেশের বাইরে যখন যাই, বিশেষ করে চায়নাতে দেখেছি, যখন বুলেট ট্রেনে উঠেছি, এখানে অ্যাকচুয়ালি টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনে বসা থেকে শুরু করে এখানে কোনো সাধারণ কোনো মানুষ বা কোনো স্টাফদের প্রয়োজন হয় না। একজন মানুষ নিজেই সবকিছু করতে পারে। এবং এই যে এত বড় ট্রেন চলছে, তার কোনো ড্রাইভারও নেই, অটো চলতেছে। এই যে একটা আধুনিক সিস্টেম, এখানে কিন্তু কর্মসংস্থান কমে যাচ্ছে প্রতিনিয়ত। তো পৃথিবীতে টেকনোলজি বাড়ার সাথে সাথে কর্মসংস্থান কমে যাচ্ছে। এখন বর্তমান পৃথিবীতে স্লোগান হলো এরকম যে টাইম ইজ মানি, টাইম ইজ ইনকাম, টাইম ইজ ক্যারিয়ার, টাইম ইজ সাকসেস। তো সময় কিন্তু টাকা দেয়। এখন আমরা একটু হিসাব করে দেখেন তো, মানুষ সবচেয়ে বেশি সময় ব্যবহার করে কোথায়? মানুষ কিন্তু সবচেয়ে বেশি সময় ব্যবহার করে তার হাতের যে হ্যান্ডসেটটা রয়েছে, স্মার্টফোনটা রয়েছে, সেই স্মার্টফোনটা সবচেয়ে বেশি সময় দিচ্ছে। তো সময় আমি দিচ্ছি স্মার্টফোনে, ইনকাম করব কোথায়? ইনকাম কিন্তু স্মার্টফোন থেকে আয় করা উচিত, স্মার্টফোন থেকে আমাদের আয় আসা উচিত। কিন্তু আজও কি আমরা পাচ্ছি? আজও কি আমরা শিখছি? এখন লেটেস্ট যত টেকনোলজি আমাদের কাছে আসছে, আমাদের এই দেশের মানুষ, বিশেষ করে আমাদের বাঙালি জাতি, প্রায় 20 বছর পরে শুনতে পারে, বুঝতে পারে যে এটাই উচিত আমাদের ইউজ করা। যখন আসে তখন কিন্তু এটাকে রিসিভ করে না। আজকে দেখেন আমেরিকার বিখ্যাত বিখ্যাত কোম্পানি, যে কনভেনশনাল কোম্পানিগুলো আজকে ফাস্টার গ্রোয়িং কোম্পানি, সে অ্যামাজনের কথা পাবেন, ইভাইয়ের কথা পাবেন, গুগলের কথা পাবেন, অ্যাপেলের কথা পাবেন, ফেসবুকের কথা বলা পাবেন। এই প্রত্যেকটি কোম্পানি খুব দ্রুত পৃথিবী বিলিয়নিয়ার হয়েছে। এখন তাদের কোনো প্রোডাক্ট নেই, অনলি সার্ভিস। আমাদের রাকিব ভাইরা বলতে পারবে যে অ্যামাজন পৃথিবীতে 4 বছরে বিলিয়নিয়ার কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। কি আছে তাদের বলেন তো? একটা অ্যাপ মাত্র, একটা সার্ভিস মাত্র। পৃথিবীর সব কোম্পানির প্রোডাক্ট গুলো ওখান থেকে পারচেস করা যায় খুব সহজে, হোম ডেলিভারি কালচারে। আজকে দেখেন এই কোম্পানির পৃথিবীতে সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে। আজকে মানুষের বাসায় বসে এখন আমাদের আপারা মায়েরা রান্না করতে চায় না, এখন রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি খাবার এনে বাসায় বসে খায়। ঢাকাতে বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টের ব্র্যান্ড খাবারগুলো বাসায় বসে খায়। বৃষ্টি হচ্ছে, মনে চাচ্ছে সুপার স্টোরের খিচুড়ি খেতে, অর্ডার দিলে চলে আসে। আপনি যা চাবেন সেটা কিন্তু আপনি বাসায় বসে পাচ্ছেন। তাহলে কি হচ্ছে? আজকে কিন্তু দেখেন মানুষ কোথায় ঢুকে গেছে? ই কমার্সে ঢুকে গেছে। ই কমার্স মিনস ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার মাধ্যমে যে ব্যবসা হয় সেটাকে ই কমার্স বলে। আজকে পুরো পৃথিবীতে ব্যবসা মানে ই কমার্স। আমি মনে করি লকডাউন আমাদেরকে শিখিয়েছে, যেটা আমি দেখেছি, আমি যে বাসায় বসে লিচু কিনেছি ই কমার্সে, আম কিনেছি ই কমার্সে, আমি বাসায় বসে এই ঈদের ড্রেস কিনেছি বাসায় বসে ই কমার্সে, আমি সব কিছু পারচেস করেছি ই কমার্সে। নট অনলি দ্যাট, আমি পৃথিবীর বিখ্যাত একটা ই কমার্স বিজনেসের সাথে জড়িত, সেটা আমেরিকার আমাদের রাকিব ভাইদের ফ্লোরিডার কোম্পানি জোনাস গ্লোবাল, সেই কোম্পানির সাথে আমি বিজনেস জড়িত। আমি সেই জোনাস গ্লোবালের হেলথ ওরিয়েন্টেড প্রোডাক্ট বাজারজাত করে আমি এই টাইমের ভিতরে, এই যে লকডাউনের ভিতরে কিন্তু চমৎকার স্মার্ট ইনকাম আমি করছি, স্মার্ট ইনকাম করছি। আমার মাধ্যমে দেশ বিদেশ কিন্তু আমি সেটা করছি। কিভাবে করছি? আমি মেসেজটা কিভাবে দিচ্ছি, আমি আমার প্রোডাক্টের মেসেজটা কিভাবে দিচ্ছি। আমি মনে করেন সে রাকিব ভাই এখন ফেসবুক লাইভে আমার সাথে আছে, তাকে আমি একটা জুম লিংক দিলাম, সেই জুম লিংকের মাধ্যমে প্রতিদিন 2টা করে 3টা করে আমাদের হেলথের সেমিনার হয়, প্রোডাক্টের মেসেজ দেওয়া হয়। আমাদের লংজিভিটি লাইফস্টাইল উপর আমরা মেসেজ দিয়ে থাকি, বিভিন্ন প্রকার আমাদের সেমিনার সিম্পোজিয়াম করে থাকি। করার মাধ্যমে আমরা ইনফরমেশন দিই। ইনফরমেশন দেওয়ার পরে সে ইন্টারেস্ট ফিল করে, সে তখন ওয়েবসাইট দেওয়া হয়, রেপ্লিকেটেড ওয়েবসাইট। প্রত্যেকটা ব্যক্তির রেপ্লিকেটেড ওয়েবসাইট আছে। আমি যখন আমার রেপ্লিকেটেড ওয়েবসাইট, যেমন আমার রেপ্লিকেটেড ওয়েবসাইট হল www.rumiglobal.com। আমি রেপ্লিকেটেড ওয়েবসাইটে রাকিব ভাইকে দিলাম, রাকিব ভাই অনলাইনে ঢুকলো আমার এই ওয়েবসাইট ভিজিট করতে, ঢুকে দেখলো এটা এন্টি-এজিং প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে মানুষের লংজিভিটি বৃদ্ধি পাওয়া যায়, এই প্রোডাক্ট ব্যবহার করলে হার্ট, লিভার, কিডনি, ফুসফুস ডেভেলপ হয়, এই প্রোডাক্ট ব্যবহার করলে করোনা ভাইরাস প্রতিরোধ করে, ভ্যারাইটিস বিষয়। যখন ইন্টারেস্ট ফিট করলো, রাকিব ভাই আমেরিকায় বসে তিনি প্রোডাক্টটা পারচেস করলেন। ওনার হোম ডেলিভারিতে প্রোডাক্টটা চলে গেল বাসায়। উনি প্রোডাক্টটা ইউজ করলে আমি যে কথাগুলো বলছি, অথবা তিনি যেটা দেখেছে সেটা আসলে সত্যিকারের চমৎকার স্মার্ট, সেটা উপকার পেল। যখন সে উপকার পেল, সে কিন্তু অটোমেটিকলি প্রোডাক্টের ভক্ত হয়ে গেল। দেখেন, তাহলে আমেরিকায় বসে রাকিব ভাই প্রোডাক্ট ব্যবহার করছে, আমি বাংলাদেশে বসে তার একটা কমিশন পেলাম। ইটস কল ই কমার্স বিজনেস, ইটস কল ই কমার্স ইনকাম, ইটস এ স্মার্ট ইনকাম। আমি মনে করি এখন যারা আমাদের দর্শক বৃন্দ রয়েছেন,
স্মার্ট যারা, আমি মনে করি সমস্ত মানুষ আপনারা কিন্তু এই স্মার্ট ইনকাম গুলো আপনারা করতে পারেন। এই ই কমার্সের সাথে সম্পৃক্ত থেকে, বিখ্যাত কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত থেকে নিজেরা প্রোডাক্টটা পারচেস করে ব্যবহার করে যখন উপকার পাবেন, উপকারের কথাগুলো অন্যদের মাঝে ইনফরমেশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক আছে, আমাদের টুইটার আছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, আমাদের জুম রয়েছে, আমাদের টুইটার রয়েছে, বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশন গুলো আমাদের বন্ধু বান্ধব পরিচিতি জনের সাথে আমরা শেয়ার করতে পারি। এই শেয়ারিংটাই আপনার বিজনেসের জন্য একটি চমৎকার জায়গায় আমাদের বসতে পারি। সুতরাং এই লকডাউনের মুহূর্তে আমি মনে করি আমাদের কোম্পানির সাথে, এই ধরনের ই কমার্স কোম্পানির সাথে সম্পৃক্ত থেকে আমরা কিন্তু একটি চমৎকার স্বাস্থ্যসম্মত নিজস্ব হেলথ ডেভেলপমেন্ট করার সাথে সাথে আমরা অগণিত মানুষকে আমরা সেবা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু ইনকাম এবং ক্যারিয়ারের জায়গায় আমরা পৌঁছার সুযোগ রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে আমরা এই লকডাউনের মুহূর্তে আমরা কেউ বসে থাকবো না, আমরা কেউ বাসায় সময় ক্ষেপণ করব না। আমরা আমাদের যে স্মার্টফোনটার মাধ্যমে আমরা ফেসবুক ব্যবহার করছি, সেই ফেসবুকটার জন্য আমাদের ইনকামের একটি সোর্স হয়ে যায়। আমাদের ইমো, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ভাইবার, আমাদের জুম, আমরা যাই কিছু ব্যবহার করি না কেন সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটি মিডিয়ার জন্য আমাদের একটা ইনকামের অপরচুনিটি চলে আসে, একটা ইনকামের সোর্স যেন হয়। সুতরাং এই প্রোঅ্যাক্টিভ ওয়ার্ক গুলো যদি আমরা করতে পারি, বিশ্বাস করেন যেমনি ভাবে আপনি উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে, আপনার সমাজ উপকৃত হবে, সাথে সাথে আপনার দেশ উপকৃত হবে। আপনার দেশ উপকৃত হবে। আমার দেশ যদি আজকে ইয়ং জেনারেশন, আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় 50 থেকে 60 লক্ষ ইয়ং জেনারেশন শিক্ষিত বেকার হয়ে যাবে, এবং সেই বেকারটা হবে শিক্ষিতরা, অশিক্ষিতরা হবে না, অল্প শিক্ষিতরা হবে না, শ্রমিকরা হবে না। হবে কারা? হবে কারা? আপনারা জানেন কয়েকদিন আগে, আমি কোম্পানির নাম বলবো না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া আছে, অনেক কোম্পানি আমাদের বড় বড় অফিসারদেরকে ছাঁটাই করেছে। 2 লক্ষ 3 লক্ষ আপনার বেতন ছিল, এরকম ছাঁটাই করেছে। আমার খুব কাছের একজন ভাই, আজকে তার সাথে দেখা হয়েছে, তিনি মাসে 4 লক্ষ টাকার উপর ইনকাম করতো, তার 2টি গাড়ি বাসায়, তার নিজের ফ্ল্যাট। আজকে তিনি তার একটা গাড়ি সেল করে দিবে, আমি গাড়িটা দেখলাম। এখন বিষয়টি হলো, দেখেন সে গাড়িটা সেল করে দিচ্ছে এখন, এবং সে তার জব নেই, খুব খারাপ অবস্থা। তার ওয়াইফ গৃহিণী ছিল, তার ওয়াইফ এখন এই ই কমার্সের বিজনেস, বাসায় বিভিন্ন খাবার তৈরি করার মাধ্যমে সেই খাবারটা অনলাইনে সেল করছে, দেখেন শুরু করেছে। শিক্ষিত ছিল, সে খুব শিক্ষিত। এখন এই যে কাজগুলো দেখেন, এগুলো কিন্তু মানুষ এখন শুনে গেছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে তোমাদের ফাঁকা জায়গাটাকে রেখে দিও না, সেখানে গাছ রোপণ করো, ফল রোপণ করো। ইনশাল্লাহ আমিও আমার ঢাকার বাড়িতে, আমি পাশে, আমি গাছ রোপণ করার জন্য উদ্বুদ্ধ নিয়েছি। অলরেডি বালি অর্ডার দিয়েছি, মানে যেটা বরাট করার জন্য বরাট করার চেষ্টা করছে, এবং ইনশাল্লাহ সেখানে অনেক ফল এবং অনেক গাছ আমি রোপণ করবো। আমি মনে করি যারা আমার কথাগুলো শুনছেন, প্রত্যেকটা মানুষের তার মাটিটাকে যেন অবহেলা না ফেলি। আমাদের দেশের মাটি হলো স্বর্ণের মতো, এখানে যা ফেলবেন একটা বিচি ফেলাইলে হয়ে যায়, যত্ন ছাড়া হয়ে যায়। এরকম মাটি পৃথিবীতে, আমি অনেক দেশ ভ্রমণ করেছি, এত মাটি পৃথিবীতে, এত সুন্দর মাটি পৃথিবী কোনো দেশে নেই। এই মাটিটাকে আমরা ব্যবহার করি, এই মাটিটার মাধ্যমে আমরা ফলন করি, এবং আমরা ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করি। সাথে আপনার সময়টাকে ব্যবহার করবেন না। মনে করবেন একটা সময় আপনার জন্য আপনার 84,400 সেকেন্ড আপনাকে প্রতিদিন উপহার দেয়, এটাকে আপনি ভাববেন 84,400 টাকা আল্লাহ আপনাকে দেয়। সুতরাং এটাকে টাকা হিসাবে ভেবে এটার মর্যাদা দেন, এবং এটাকে, এই টাইমটাকে ব্যবহার করেন। যদি ব্যবহার করতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা অর্থশালী হবেন এবং আপনারা গরিব থাকবেন না। আপনাদের কপালে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে না কখন আল্লাহ আমাকে কপাল খারাপ বানিয়েছে, গরিব বানিয়েছে। সুতরাং গরিব কাউকে বানায় না, গরিব ব্যক্তিরা নিজেরা হয়। ইনশাল্লাহ আপনাদের নিজের কর্মের মাধ্যমে, আল্লাহ নিজে বলে দিয়েছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজের পরে, মানে এটা দ্বারা বুঝিয়েছে তিনি, সকালবেলা নামাজের পরে খুব ভোরে তুমি বের হয়ে যাও। কোথায় বের হয়ে যাও? আমার জমিনে বের হয়ে যাও, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, রিজিককে অন্বেষণ করো। ফান্তাশিরু, তোমরা খোঁজো, আর আমার জমিনে রিজিক খোঁজো। বলে নাই অমুক জায়গায় খাবার রাখা আছে, যাই খাও। সুতরাং খুঁজতে হবে। আজকে সমাজ বিজ্ঞানে বলেছে নকিং দ্য ডোর টু ডোর, তোমরা মানুষের কাছে যাও। তোমার ইনকাম কিন্তু মানুষের কাছে। তুমি তোমার সেবাটাকে অন্যদের কাছে তুমি শেয়ার করো। তুমি কি সেবা দিচ্ছ সেটা অন্যদের মাঝে যখন শেয়ার করবে, ওই মানুষটি তোমার সেবা নিবে, আর সেবার বিনিময়ে তোমার একটা ইনকাম হবে। সুতরাং ইনকামের পিছনে দৌড়াবার দরকার নেই, ছোটাছুটি দরকার নেই, আপনি সিস্টেমের পিছনে দৌড়ান। করি আমরা যদি সেই ই কমার্স সিস্টেমের সাথে সম্পৃক্ত থাকতে পারি, আমরা যদি আমাদের বিজনেসটাকে শিখতে পারি, করতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো,
দেশকে আমাদের অর্থনীতিশালী হতে পারবো, যে জাপান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, যে জাপান হিরোশিমা আঘাত হানার পরে টোটাল সমাজ বিজ্ঞানে বলেছিল, জলবায়ু বিজ্ঞানে বলেছিল এই জাপান একসময় আর সম্পদ হবে না, এই মাটি ধ্বংস হয়ে গেছে, এখানে 2.5 লক্ষ লোক মারা গিয়েছে, 5 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মাটিতে কোনো ফলন হবে না। আজকে পৃথিবীর গার্ডেন বলা হয় জাপানকে। সেই হিরোশিমা নাগাসাকিতে এত পরিমাণ ফলন হচ্ছে, এত পরিমাণ ফুল হচ্ছে, এত পরিমাণ ফল হচ্ছে, যেটা পৃথিবীর কোথাও হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই জাপানের মানুষরা তাদের শ্রমের সংখ্যা বাড়িয়ে দিয়েছিল, টাইম বাড়িয়ে দিয়েছিল। তারা 8 ঘন্টা ডিউটি করে নেয়, তারা 16 ঘন্টা 20 ঘন্টা তারা ডিউটি করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই লকডাউনের পরবর্তী সময় আপনাদের শ্রমকে বাড়িয়ে দেন। আপনারা 8 ঘন্টা কাজ করার উপর নির্ভর থাকেন না, আপনারা 16 ঘন্টা কাজ করেন। আমাদের এই রাকিব ভাইদের মতো মানুষগুলো এক দেশ থেকে আরেক দেশ থেকে যে আমাদের দেশকে ডেভেলপ করতেছে, তারা প্রতিদিন আমি যতটুকু দেখেছি, আমি দেশের বাইরে যে অনেক, আমি 16 তারিখ লকডাউনের ভিতরেই আমি দুবাই থেকে আসছি, আমি দেখেছি যে কি পরিমাণ মানুষ শ্রম দিচ্ছে, কি পরিমাণ মানুষ 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করছে। এই দেশে যদি এই শ্রমটা আপনি দিতে পারেন প্রোঅ্যাক্টিভলি, এবং এই শ্রম দেওয়ার জন্য দরকার আপনার বডির একটা এনার্জির জন্য আপনার দরকার হলো ন্যাচারাল খাবার, ন্যাচারাল ফুড। এটা গ্রহণ করেন, বেশি শ্রম দেন, বেশি শ্রম বেশি ইনকাম। এই জন্য বলা হয় মোর এনার্জি মোর ওয়ার্ক, মোর মানি, মোর রিচ। সুতরাং আপনার এনার্জি, ওয়ার্ক, মানি এন্ড ধনী মানুষ। সুতরাং এই এনার্জিটা দরকার। এনার্জি আপনাকে দিবে ন্যাচারাল খাবার, এনার্জি আপনাকে দিবে আপনার সাপ্লিমেন্ট, এনার্জি আপনার দিবে হলো ন্যাচারাল ফুড। সুতরাং একাল গ্রহণ করার মাধ্যমে আমরা কাজগুলো বেশি করব, শ্রম বাড়িয়ে দেব, শ্রম বাড়িয়ে রাষ্ট্র ইনশাল্লাহ ধনী রাষ্ট্রে পরিণত হবে। আমরা মুখে বলছি সিঙ্গাপুর, মুখে বলছি বিভিন্ন ইউরোপ, আমেরিকা, কানাডা, মুখে বললে হবে না, বাস্তবেই আমাদের দেশকে ডেভেলপ করা সম্ভব। কিন্তু এই দেশে অনেক বেশি মানুষ বসবাস করে। এই মানুষগুলোকে যদি আমরা সত্যিকারে আমরা যদি জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে কানাডা আমাদের আমেরিকার পাশের রাষ্ট্র, কানাডাতে সবচেয়ে বড় অভাব হলো বিশাল দেশ, মানুষ নেই। আমেরিকা বিশাল দেশ, মানুষ নেই। একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে গেলে 8 ঘন্টা বিমান জার্নি করতে হয়। এত বড় দেশ, 8 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা বিমান জার্নি করতে হয়। এত বড় একটা দেশ, সে দেশে অভাব হলো মানুষের। আর আমাদের দেশে একটা জিনিস অভাব নেই, সেটা হলো মানুষের। সুতরাং এই মানুষগুলোকে যদি আমরা যোগ্য করতে পারি, এই মানুষগুলোকে যদি সত্যিকারে আমরা কর্মদক্ষতা বাড়াইতে পারি, স্কিল বাড়াইতে পারি, আমি বিশ্বাস করি এই স্কিলের মাধ্যমে আমরা আমাদের অর্থশালী করতে পারবো, নিজেকে করতে পারবো, রাষ্ট্রকে, সমাজকে করতে পারবো। থ্যাংক ইউ আমাদের রফিক ভাই, চমৎকার একটি যুগোপযোগী একটি প্রশ্ন করার জন্য। ধন্যবাদ রুমি ভাই। আমরা প্রিয় দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের অনেক দর্শক আমাদের বিজ্ঞ আলোচকদেরকে, বিশেষ করে রাকিব চৌধুরী, ফেরদৌস রহমান রুমিকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে আসছি। আমি এই মুহূর্তে যাচ্ছি রাকিব চৌধুরীর কাছে। রাকিব ভাই কি শুনছেন? রাকিব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? তোমার অঙ্কেল শেষ হয়েছে। রাকিব ভাই কি শুনছেন? ফোন কি হয়েছে? রাকিব ভাই শুনছেন? জনাব রাকিব চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাকিব চৌধুরী আমাকে শুনতে পাচ্ছেন? রুমি ভাই আপনি শুনছেন আমাকে? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। মনে হয় আমাদের রাকিব ভাইয়ের আসলে নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে রুমি ভাই, একটি বিষয় বলি। গতকালকে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ঢাকা একটি মেডিকেলে আইসিইউতে ভর্তি হয়েছিল এক প্রসূতি নারী। সে আইসিইউতে ভর্তি হওয়ার পরও তার পাশে 24 ঘন্টা একজন ডাক্তারও যায় নাই। এই রোগীর আত্মীয় স্বজনরা মিলে ওকে নর্মাল ডেলিভারি করেছে, পরবর্তীতে এক পর্যায়ে দেখা গেছে ওই রোগী মৃত্যুবরণ করেছে। এই বিষয়টি আপনি কিভাবে নিচ্ছেন, একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে আমাদের মনে বলতে আসলে অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আমাদের দেশের এই সার্ভিসগুলো নিয়ে। এটার জন্য সবচেয়ে বড় অভাব হলো আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা আজও পর্যন্ত শিখতে পারিনি।
আমাদের আসলে আমাদের ভিতরে হিউম্যানিটিটা শেখানো হয়নি। আমরা আমাদের যখন শিক্ষা ব্যবস্থা যে পড়াশোনা করানো হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদেরকে এই সেক্টরটার উপরে কোনো মোটিভেশন নেই। আমাদের আলেম ওলামারা যখন মসজিদে খুতবা পড়ে, এই খুতবার ভিতরেও এরকম আলোচনা সব আলেম করেন না। যদি করতো তাহলে মানুষ আজকে অনেক কিছু শিখতে পারতো। অ্যাকচুয়ালি আমাদের দেশে দেখেন এত বেশি হসপিটাল, আজকে 5 স্টার হসপিটাল অভাব নেই বাংলাদেশে। আমি মাঝে মধ্যে খুব অদ্ভুত বলতে হয় যে আমাদের দেশের ডাক্তারদের অনেক বড় জ্ঞান, ইনশাল্লাহ অনেক জ্ঞান। আমাদের দেশে ডাক্তাররা ইন্ডিয়ান ডাক্তারদের চেয়ে, সিঙ্গাপুর ডাক্তারদের চেয়ে অনেক বেশি যে জ্ঞান নয় তা না, তাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী। কিন্তু আমরা কিন্তু এই বাঙালির ডাক্তার খাই না বা হসপিটালের সার্ভিস খাই না। আমরা খাই কি? আমরা খাই হলো ঔষধ সার্ভিস। দেখেন আজকে আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হলো এই ঔষধগুলোর ভিতরে মানসম্পন্ন ঔষধ আমরা পাচ্ছি না। মানসম্পন্ন ঔষধ পাচ্ছি না। এই মানসম্পন্ন ঔষধের অভাবে কিন্তু আমাদের যে ডিজিজ গুলো থেকে আমরা মুক্ত হতে পারিনি। একটা সেকেন্ড বিষয় হলো, আচ্ছা আইসিইউর মতো, আইসিইউ তো খুবই সংকীর্ণ। এত বড় দেশ, 18 কোটি জনগণের দেশ, হাতে গোনা ওর যেগুলো হসপিটাল আছে তাদের বেড, আইসিইউ বেড খুবই কম। আজকে এই কোভিড-19 এর সময় সবচেয়ে বেশি যেটা দরকার সেটা অক্সিজেন, আইসিইউ দরকার। আজকে আইসিইউর সংখ্যা খুব, এই আইসিইউ গুলো আবার ভিআইপিদের জন্য বরাদ্দ করে রাখা থাকে, আর সাধারণ জনগণ এই আইসিইউ গুলো পাচ্ছে না। যে কারণে আজকে সাধারণ জনগণ গুলো সে চিকিৎসাটা অভাবে আজকে অনেক বেশি মারা যাচ্ছে। আমাদের রিপোর্ট কতটুকু দিচ্ছে আমরা জানি না। আমি যতটুকু জানি ঢাকা মেডিকেলে প্রতিদিন যে পরিমাণ করোনা ইউনিট থেকে লাশ বের হয়, এই ঢাকা মেডিকেল থেকে যা লাশ বের হয় এটা রিপোর্টও আমরা পাই না, অনেক বেশি। কিন্তু এই জন্য যা করণীয়, আসলে আমাদের দেশ লকডাউন থাকাটাও প্রবলেম আর না থাকাটাও প্রবলেম। সেটা হলো লকডাউন যখন থাকে তখন আমাদের দেশের অর্থনৈতিক, আপনারা জানেন যে এই দেশটা তো আসলে খুব খারাপ অবস্থা। আল্লাহ না করুক এটা যদি লকডাউন আরো থাকলে আমাদের চাকাটা, অর্থনৈতিক চাকা অফ হয়ে যাবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে বেতন দিতে পারবে না, অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের দেশ গার্মেন্টস শিল্পের জন্য বিখ্যাত। আজকে যারা অর্ডার দিয়েছে বিশ্বের, আমেরিকা থেকে, কানাডা থেকে শুরু করে, তাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি দিতে পারবে না। অটোমেটিকলি তাদের সাথে চুক্তি বন্ধ হয়ে যাবে, চুক্তি বন্ধ হয়ে যাওয়া, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। এভাবে করে দেখেন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে কারণে সরকার চেষ্টা করতেছেন, অনেক চেষ্টা করতেছেন যেন চাঙ্গাটা, অর্থনৈতিক চাঙ্গাটা ধরে রাখতে পারে। কিন্তু এর ভিতরে জনগণ সচেতনতা যদি না হয়, রাষ্ট্র কিভাবে করবে? আজকে জনগণ আজ পর্যন্ত স্বাস্থ্য সচেতন এখন পর্যন্ত হতে পারে নাই, সবাই তার নিজের মতো করে চলে। তো আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে যদি আরেকটু পর্যবেক্ষণ করা হয় স্বাস্থ্য ক্ষেত্রে, এবং তারা যদি প্রত্যেকটা হসপিটালে এই করোনা ইউনিট চালু করতে পারে, গ্রামগঞ্জে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এবং সাথে সাথে আইসিইউ যদি পর্যাপ্ত রাখতে পারে, ভেন্টিলেটর যদি পর্যাপ্ত রাখতে পারে, আশা করছি যে এইখান থেকে আমরা আরো দ্রুত মুক্ত হতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যে যেভাবে চলি না কেন নিজের সেফ থাকা। আমাদের চমৎকার একটি কথা আমরা বলি, সেটা হলো যে আপনি আপনার রাষ্ট্রের কাছে আপনি একজন সংখ্যা মাত্র, কিন্তু আপনার পরিবারের কাছে আপনার একটি পৃথিবী। শুধু আপনি পরিবারের কাছে যত পৃথিবী, এই পরিবারের জন্য আপনাকে সেফ থাকতে হবে। এবং নিজস্ব সেফ থাকা সবচেয়ে বেশি হলো, মাস্কটা খুব বেশি প্রয়োজন। এবং করোনা যার আক্রান্ত হয়েছে সেখান থেকে ছড়াবে, তার মুখ থেকে ছড়ায়, নাক থেকে যে অক্সিজেনটা বের হয় ওখান থেকে মূলত বেশি ছড়ায়। সুতরাং এটাকে সেফ রাখা। আমরা প্রতিনিয়ত স্যানিটাইজার, আমরা প্রয়োজনে ওয়ান টাইম স্যানিটাইজার, ভালো ভালো কোম্পানি বের করেছে ওয়ান টাইম স্যানিটাইজার, যেটাকে একটু ছোট থাকে, এটা পকেটে নিয়ে ইউজ করা, হ্যান্ড ব্যবহার করা। আমি প্রতিদিনই বের হই আলহামদুলিল্লাহ। আমার কারণ আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি যদি বসে থাকি আমার বিজনেস জন্য প্রবলেম। আমি আজকেও একটি আপনার ঢাকা উত্তরাতে একটি বড় সেমিনার করেছি। সেখানে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করার সময় আমরা চেক আপ প্লাস আমরা হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে বসিয়েছি, এবং সেখানে পর্যাপ্ত লোক ছিল। এবং সেখানে আমি স্বাস্থ্য সংক্রামূলক একটা সেমিনার করেছি, সেখানে অনেক মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়েছে। আগামী দিনেও আমাদের এরকম প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি এবং স্বাস্থ্যসম্মত ভাবেই চালিয়ে যাচ্ছি। কারণ বসে থাকলে আমাদের চাঙ্গা থাকবে না, আমরা বন্ধ হয়ে যাব। তা আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সেখান থেকে বেরোতে পারবো। ধন্যবাদ সাদ্দাতুর রহমান। আমি আপনার বক্তব্য আরো শুনতে ইচ্ছে করতেছে, কিন্তু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে প্রিয় দর্শক সংযুক্ত হয়েছে আমাদের রাকিব ভাই, জনাব রাকিব চৌধুরী। আপনি কি আমাকে শুনছেন? জনাব রাকিব চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাকিব চৌধুরী, রফিক ভাই, আপনি কি আমাকে আমি শুনতেছি না। রাকিব চৌধুরী, এখন শুনতে পাচ্ছেন আপনি আমাকে?
রাকিব চৌধুরী শুনতে পাচ্ছেন আপনি? জি রাকিব চৌধুরী, দীর্ঘক্ষণ আলাপ হলো, আপনার কাছে একটি ব্যক্তিগত প্রশ্ন চাই, আপনার ব্যক্তিগত একটি প্রশ্নে যাই। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, আপনার প্রজন্ম নিশ্চয়ই আমেরিকাতে জন্ম এদের, আপনি যে একটা মানবিক মানুষ, দেশের প্রতি যে আপনার একটা টান, সেই টানগুলি, সেই ভালোবাসাগুলিকে আপনার প্রজন্মের কাছে আপনি কি শেয়ার করেন? এদেরকে কি বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসাগুলি শিক্ষা দেন কিনা? পারিবারিক সেই শিক্ষাগুলি ওদেরকে আপনি কতটুকু দেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। থ্যাংক ইউ রফিক ভাই। আমি বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রুমি ভাইকে। উনি খুব সুন্দরভাবে গোছালো ভাবে কথা বলেন, এবং আমাদের ফেরদৌস রহমান রুমি ভাইকে, হ্যাঁ, তো আসলে আমি আমার পারিবারিক ভাবে আমার 2টি সন্তান, 2জনের ছেলে। আমি অন্তত ডেইলি একবার হলেও আমি আমার পরিবারের যে কারোর সাথে আমার ছেলেদেরকে কথা বলে দিই। এই জন্য আমি কথা বলিয়ে দিই, কারণ তাহলে ওরা যে আত্মীয়তার যে বন্ধন, যে দেশের যে মায়া মোহব্বত, তাহলে ওটার প্রতি ওদের আন্তরিক হবে। এই জন্য আমি শত ব্যস্ততার মাঝেও আমি বা আমার ওয়াইফ, ওর নানার বাড়ি হোক, দাদার বাড়ি হোক, যে কোনো একজনের সাথে হইলে অন্তত কথা বলে। এই কথাটার ভিতরে হবে কি, তার যে সে যে বাংলাদেশি, যে তার বাপের জন্মস্থান, দাদার জন্মস্থান যে বাংলাদেশি, সে যে বাংলাদেশি, তার ওই যে মেন্টালিটিটা তাহলে তখনই আসবে। আমি এজন্য চেষ্টা করি, আমি যেভাবে মানবিক সামাজিক কাজ করার চেষ্টা করি, আমি চাই আল্লাহর কাছে সবসময় বলি আমার ছেলেরাও যাতে করি এই মানবিক সামাজিক কাজের সাথে যেন সম্পৃক্ত থাকে। আমি সব সময় ওই দোয়াটাই করি। এবং আমি আমার পারিবারিক ভাবে, এটা আমার বাবার আদেশ। আমাদের ধরতে গেলে এটা আমাদের প্রতি আমাদের আদেশ। আমার বাবার সামাজিক যে মানবিক যে কাজগুলো, এগুলোর সাথে যেন সব সময় সম্পৃক্ত থাকি। এখানেও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত মানুষের সেবা করার মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায়। আমি চাই আমার মতো যারা যে সকল প্রবাসীরা যারাই প্রবাসে আছেন, আমরা অনেক সময় চিন্তা করি আমার ছেলে সন্তানকে আমি এখানে সেটেল করব, আমি এখানে মানুষ করব। ওই আমাদের ফেরদৌস ভাই আমার একটু আগে একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে। আমরা কিন্তু ওই যে মুখে মুখে বলতেছি আমরা সিঙ্গাপুর, আমরা ওই সেই না হাবি যাবি অনেক কথা বলতেছি। আসলে আমরা করতে পারি কি, আমরা তো 8 ঘন্টার উপর, আমাদের কোম্পানি ডিউটি 8 ঘন্টা, আমরা 8 ঘন্টার উপরে আছি। আমরা 8 ঘন্টা থেকে 9 ঘন্টা আমরা যেতে চাই না। আপনি জাপানের দিকে তাকাই দেখেন, জাপানে 12 ঘন্টা 13 ঘন্টা, ওরা 8 ঘন্টা কাজ করলে 4 ঘন্টা গভর্নমেন্টের জন্য করতে হয়, 2 ঘন্টা গভর্নমেন্টের জন্য করতে হয়। এখন আমরা যদি আমাদের দেশে যদি এটা গভর্নমেন্ট এই করোনার পরে চালু করে, গভর্নমেন্টের জন্য 8 ঘন্টা, এই নিজের জন্য 8 ঘন্টা, গভর্নমেন্টের জন্য 2 ঘন্টা, কালকে পরের দিন আমি যারা গভর্নমেন্টের অপোজিশনে আছে বা গভর্নমেন্টের ভিতরে আছে, কিছু চাটুকার তো থাকে, তারা এটার প্রতিবাদ করবে। কেন 2 ঘন্টা করবে? কি জন্য করবে?
আর আরেকটা কথা, ওই যে ফেরদৌস ভাই বলছে আমাদের শিক্ষিত সমাজ অনেক বেকার হবে। যে ফেরদৌস ভাই বললোই তো যে সোশ্যাল, আমরা ফোনের মধ্যে আছি, কিন্তু ফোন দিয়ে যে আমরা যে টাকা ইনকাম করতে পারবো, যা কোনো কাজ করতে পারবো, আমরা কিন্তু ওই মেধাটা খাটাই না। আমরা খাটাই কি আসি না হয় ফেসবুকে কাউকে গালি দিচ্ছি, না হয় কারো গালি শুনছি। এইখানে এই দেশে আমি আমার নিজের আপন বাগিনা, আমার বোনের ছেলে, ও ইউনিভার্সিটিতে পড়ে, ও একটা পার্ট টাইম জব করে। আমি পড়ালেখা করছি, আমি গাড়ি চালাইছি। আমি পড়ালেখা করছি, আমি আরেক জায়গায় পার্ট টাইম কাজ করছি। এই দেশে শরমের কিছু নাই। আপনি আমাদের দেশে শিক্ষিত সমাজ, এখন অনেক অনেক ব্যবস্থা আছে আমাদের দেশেও, কিন্তু আমরা লজ্জা, শরম, আমরা ওইগুলার জন্য আমরা কিছু করতে পারি না। সর্বশেষ কথা, রফিক ভাই আমাকে প্রশ্ন করছে, এক ধন্যবাদ। আমরা যারাই প্রবাসীরা আছি, আমরা অন্তত নারীর টান আমরা কেউ অস্বীকার না করি। দেশে এটা ভালো না, ওইটা ভালো না, আমাকে ভালো করতে হবে। আপনাকে আমাকে আরেকজনের মাধ্যমে দেশটাকে ভালো রাখতে হবে। আপনি প্রবাসীর মাধ্যমে হোক, দেশে কারো মাধ্যমে হোক, আমরা আমাদের ছেলে সন্তানদের জন্য হলেও আমাদের সুন্দর দেশটাকে আমরা গড়াই দিয়ে যেতে হবে। ধন্যবাদ রফিক ভাই, ধন্যবাদ ফেরদৌস ভাই, আপনাদের সুন্দর উপমা দিয়ে আপনারা কথা বলার জন্য। আমি ক্ষমা করবেন। ধন্যবাদ রাকিব চৌধুরী, ধন্যবাদ শ্রবণ রুনি, ধন্যবাদ মাজারুল ইসলাম। প্রিয় দর্শক, আসলে আমাদের দর্শকরা এত প্রাণবন্ত আলোচনা করেছিল, মনে চাইছিল আরো ঘন্টার পর ঘন্টা চালিয়ে যায়, কিন্তু আমাদের একটি সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা আজকে আর সময় দিতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা প্রতিদিন আমাদের প্রবাসে একজন উপস্থাপক বা নিউজ আপডেট দেওয়ার জন্য যে সাংবাদিক ভাইকে দেখছেন, নজরুল ইসলাম, আজকে উনি উপস্থিত। তার একটি মাত্র কারণ, আজকে আমাদের অনুষ্ঠান পূর্বের ঘন্টাখানিক পূর্বে ওনার আপন খেলা ইন্তেকাল করেছেন। আসলে এই মুহূর্তে এই ধরনের নিউজ অনেক আছে, আমরা তার পরিবার বর্গের জন্য সমবেদনা জানাচ্ছি, এবং যারা আজকে বা এই করোনা পরিস্থিতিতে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, সকলের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো অতিথি এনে আমাদের মানবিক মানুষগুলোকে নিয়ে আপনাদের সামনে হাজির করবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।